অবলিক ভিউতে পেক্টোরালিস মেজর মাসেলটা এরকম অবলিক আসে। এটা হচ্ছে আমাদের লিম্ফ নোড, নিপল, লুসেন্ট এরিয়াটা হচ্ছে আমাদের ফ্যাট, ডার্ক এরিয়াটা ফ্যাট। এটা হচ্ছে আমাদের ফাইব্রোগ্ল্যান্ডুলার টিস্যু, ভেসেল, ডাক্ট সমস্ত কিছু মিলে আমাদের এই অ্যাপিয়ারেন্সটা হয়, ডেন্স অ্যাপিয়ারেন্সটা। এখন আমরা ম্যামোগ্রাম কিভাবে রিড করব? আমি আজকে মেইনলি সার্জনরা কিভাবে রিড করবে আমরা এই অংশটাই বলবো। রেডিওলজিস্টদের জন্য আসলে এটা ডিফারেন্ট সেশন, ওটা আরো ডিটেলস করতে হয়। আপনাদের জন্য ইন শর্টে কিভাবে সুবিধা হয় দেখতে আমরা এটাই আলোচনা করবো। আমরা সাধারণত ব্রেস্টকে আমরা 4টা ভাগে ভাগ করি। এটা আমেরিকান কলেজ অফ রেডিওলজি ব্রেস্ট ডেন্সিটিকে 4 ভাগে ভাগ করেছে। ব্রেস্ট ডেন্সিটি A B C D। আচ্ছা, A তে হচ্ছে আমাদের সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে আমরা বললাম যে একদম ব্রেস্ট ইনভলিউশন হয়ে গেছে, কমপ্লিট ইনভলিউশন অফ লোবিউল। তার ফলে হচ্ছে যে প্রিডমিনেন্টলি ফ্যাটি ব্রেস্ট। এবং ব্রেস্ট বি তে হচ্ছে আমাদের কিছু স্ক্যাটার্ড ফাইব্রোগ্ল্যান্ডুলার টিস্যু পাচ্ছি, মেনলি 20 to 50% ফাইব্রোগ্ল্যান্ডুলার টিস্যু, 25 to 50%। ব্রেস্ট ডেন্সিটি সি তে হচ্ছে 50 to 75% ফাইব্রোগ্ল্যান্ডুলার টিস্যু থাকে, এবং ব্রেস্ট ডেন্সিটি ডি হচ্ছে প্রিডোমিনেন্টলি ডেন্স ব্রেস্ট। এটা একদমই ডেন্স ব্রেস্ট থাকে, এটাকে আমরা ডি ক্যাটাগরি বলি। এটার উদ্দেশ্য কি দেখবেন যে আমাদের রিপোর্টের উপরে আমরা সবসময় এই জিনিসটা মেনশন করি যে আমাদের ব্রেস্ট ডেন্সিটি A B C D। এটা ইন্ডিকেট করে হচ্ছে যে আমি যে ভিজিবিলিটি ব্রেস্টের যে ম্যামোগ্রাফিক রিডিং করলাম, এই রিডিং এর অ্যাকুরেসিটা আমার ব্রেস্ট ডেন্সিটির উপরে ডিপেন্ড করে। আমি যদি একটা ব্রেস্ট ডেন্সিটি ডি এর উপরে আমি যদি একটা কমেন্ট করি যে দিস মে বি নর্মাল, তাহলে বুঝতে হবে যে দের ইজ সাম লিমিটেশন। যেমন সি অ্যান্ড ডি তে যদি নর্মালও বলে, দিস মে নট বি নর্মাল, কারণ হচ্ছে আমার এখানে ব্রেস্ট এতই ডেন্স, সাধারণত দেখা যায় এটার আন্ডারলাইন কোনো ডিজিজ আছে যেটা আমার লিশন ডিটেকশনে আমাদেরকে হ্যাম্পার করছে। তো সাধারণত দেখা যায় যে ব্রেস্ট ডেন্সিটি যত বাড়তে থাকে আমার লিশন ডিটেকশনে সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি তত কমতে থাকে, এবং ভাইস ভার্সা। যত ডেন্সিটি আমার ব্রেস্ট ফ্যাটি ডেন্সিটি হবে তত ডিটেকশন আমার ইজি হবে এবং সেন্সিটিভিটি স্পেসিফিসিটি বাড়বে। এই জন্য সবসময় লিশন ম্যামোগ্রাফি রিপোর্টের উপরে একটা ডেন্সিটি মেনশন করা হয় যে নট, যদি আমি সি এর উপরে বা ডি এর উপরে কমেন্ট করি, ইউ শুড নট রিলাই অনলি অন দিস mammographic report. You must correlate it with the either ultrasound, clinical, either ultrasound or MRI according to patient age and indication. এখন আমরা আসি যে আমরা কিভাবে ম্যামোগ্রাম রিপোর্ট রিড করব। সাধারণত ম্যামোগ্রাম রিপোর্ট আমরা রিড করবি, আইডিয়ালি আমাকে সিসি ভিউ, এমএলও ভিউ পাশাপাশি এবং সিসি ভিউ পাশাপাশি রেখে রিড করতে হবে। এটা হচ্ছে যে একটা সেন্টারে আমরা যখন রেডিওলজি রিপোর্ট করি, তখন সাধারণত আমাদের রেডিওলজিস্ট আমরা বেশিরভাগই আমরা সার্জনদের সাথে কোলাবোরেট করেই কাজ করি। তাহলে আমাদেরকে সার্জনের সাথে কথা, আপনি রেডিওলজিস্টদের সাথে কথা বলে আপনি ম্যামোগ্রাফিক ইমেজটা কেমন চান তাদেরকে একটু আপনাকে বলতে হবে, কারণ ওখানে সেট আপটা আপনাকে নিজেদেরকেই করে নিতে হবে, কারণ এটা একটা টিম ওয়ার্ক। তাহলে আপনাকে যেটা বলতে হবে যে আপনাকে যে ম্যামোগ্রাফির ইমেজটা দিবে, সেই ইমেজের মধ্যে যেন এমএলও ভিউ পাশাপাশি এবং সিসি ভিউ যেন একই ফিল্মে পাশাপাশি তারা দেয়। তাহলে সুবিধা হবে যে যেকোনো অর্গানেরই, যেমন আমাদের যখন আমরা হ্যান্ড বা লেগ ইভালুয়েশন করি, সবসময় আমরা এক হ্যান্ডের সাথে আরেক হ্যান্ড বা এক লেগের সাথে আরেক লেগ ইভালুয়েট করি। তো ব্রেস্টের ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা ব্লেসিং, যখনই দুইটা অর্গান আমরা কম্পেয়ার করি, এটা একটা পেশেন্টের এবং আমাদের জন্য ব্লেসিং যে আমরা অপোজিট সাইডের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে আমরা এখানে অপোজিট সাইডের সাথে ইজিলি কম্পেয়ার করতে পারবো যে এই পাশে ব্রেস্টে কি আছে, এই পাশে ব্রেস্টে কি আছে, তখন আমাদের লিশন ডিটেকশন ইজি হয়। যেমন লার্জ লিশনের ক্ষেত্রে এটা কোনো প্রবলেম না, কিন্তু শাটেল লিশনের ক্ষেত্রে ইট ইজ এ বিগ প্রবলেম টু পিক আপ দ্য লিশন। যেমন হচ্ছে আমাদের উদ্দেশ্য আসলে এত বড় লিশন ডিটেক্ট করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আর্লি ডিটেকশন। আমাদের এখনকার ব্রেস্ট কার্সিনোমার স্লোগানই হচ্ছে আর্লি ডিটেকশন অফ দ্য লিশন। এখন আর্লি ডিটেকশন লিশন করতে গেলে আমাদেরকে করতে হবে যে আমাদের রিডিং এ বেশি অ্যাকুরেসি হইতে হবে। তাহলে রিডিং এ অ্যাকুরেসি হওয়ার জন্য আমাদেরকে যা যা পন্থা সেগুলো অবলম্বন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে আমার ইমেজ রিডিং, আইডিয়াল ইমেজ আমি কি ভাবে দিতে পারবো। প্রথম কথা হলো আমার ইমেজের ডেন্সিটিটা কেমন হবে, আমি যে একটা ছবি দেখবো ছবিটার চেহারাটা কেমন হবে। প্রথম কথা হলো আমার কন্ট্রাস্টটা এরকম আইডিয়াল একটা কন্ট্রাস্ট হতে হবে, এবং তার সাথে আমি দেখবো যে আমার এখানে স্কিনটা কেমন দেখা যাচ্ছে। আমি যদি দেখি যে আমার ম্যামোগ্রাফি ফিল্মের স্ক্রিনটা এরকম পেন্সিল থিন স্কিন, তখন আমি বুঝবো যে হ্যাঁ, ম্যামোগ্রাফির ইমেজের কন্ট্রাস্টটা আমার আইডিয়াল কন্ট্রাস্ট। আমার পিছনে হচ্ছে আমার পেক্টোরালিস মেজর আসতে হবে, এরকম কিছু কিছু জিনিস দিয়ে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার কন্ট্রাস্টটা ঠিক আছে। এখন আমরা এমএলও ভিউ কিভাবে রিড করব, আমি একটু পয়েন্টারটা নিই। আচ্ছা, এমএলও ভিউ রিড করার সময় আমরা প্রথমে আমরা ব্রেস্টটাকে 3টা ভাগে ভাগ করি। আমাদের প্র্যাকটিসের সময় বা আমাদের এখন প্র্যাকটিক্যাল লাইফও আমরা এইভাবেই করি মেইনলি। আপার 1/3 আমরা কম্পেয়ার করি, তারপরে হচ্ছে আমরা মিডিল 1/3 কম্পেয়ার করি, তারপর আমরা লোয়ার 1/3টা কম্পেয়ার করি। কম্পেয়ার করলে দেখা যাবে আমরা যদি সাইড বাই সাইড দুইটা রিডিং করি, তাহলে ইজিলি আমাদের লিশনটা খুব দ্রুত চোখে পড়বে। যেমন হচ্ছে আমরা আমরা যদি এই আপার 1/3 ইভালুয়েট করি, তাহলে আমরা দেখি যে এই পাশের লিম্ফ নোড নরমাল, কারণ এটার মধ্যে ফ্যাটি হাইলাম দেখতে পাচ্ছি, এবং এই পাশের লিম্ফ নোডে আমরা দেখতে পাচ্ছি যে লিম্ফ নোডটা বড় এবং কর্টেক্স থিকেন। তাহলে আমরা ইজিলি পিক আপ করতে পারলাম কোনো লিশন। নেক্সট হচ্ছে আমাদের মিডিল থার্ড আমি ইজিলি ডিটেক্ট করতে পারছি এখানে একটা আমার লিশন আছে। এবং লোয়ার থার্ড হচ্ছে আমরা লোয়ার থার্ডেও কার্সিনোমা অনেক হয়, এবং লোয়ার থার্ডটাও আমরা সাইড বাই সাইড ইভালুয়েট করবো।
এটা ইভালুয়েশন করার পরে নেক্সট আমাদের যেটা অ্যাটেনশন দিতে হবে সেটা হচ্ছে আমাদের সাব এরিওলার রিজিয়ন, এপাশের সাব এরিওলার রিজিয়ন, এপাশে সাব এরিওলার রিজিয়ন, এবং সাধারণত আমাদের ডিপ থার্ড এরিয়াটা আমাদেরকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। আরেকটা অ্যাটেনশনের জায়গা যেটা হচ্ছে আমরা বলি ট্রায়াঙ্গুলার এরিয়া। আমরা জানি যে আপার অ্যান্ড আউটার কোয়াড্রেন্ট অফ দ্য ব্রেস্টে গ্ল্যান্ডুলার টিস্যু বেশি থাকে এবং এই জায়গাটাতে আমাদের প্যাথোলজি মানে কার্সিনোমা হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এই জন্য এই জায়গাগুলোতে আমাদেরকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে দেখতে হবে। যদি এটা ফ্যাটি ব্রেস্ট বলে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি, কিন্তু গ্ল্যান্ডুলার ব্রেস্টের ক্ষেত্রে এটা সম্ভব না। যেমন আমরা যখন নেক্সট কেসগুলোতে যাব আমরা দেখতে পারবো। এরপরে আমরা আসি সিসিভিউ। সিসিভিউতে আমরা একই দেখবো যে আমরা প্রথমে আপার 1/3 কম্পেয়ার করবো, তারপরে হচ্ছে আমরা মিডিল 1/3 কম্পেয়ার করবো, তারপর আমরা লোয়ার 1/3 কম্পেয়ার করবো, এবং কম্পেয়ার করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা লিশন আছে। এবং তারপরে আমরা আবারও সাব এরিওলার রিজিয়ন, নিপল এরিওলার কমপ্লেক্স এরিয়াটা আমরা ভালো করে দেখবো, এবং ডিপ এরিয়া ব্রেস্টের এই অংশটা অনেক সময় দেখা যায় যে আমরা খেয়াল করি না, এই অংশটাকে আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যদি আগের ভিউতে যাই খেয়াল করবেন যে এই জায়গায় আমার যে কুপার্স লিগামেন্ট বা ডাক্ট বা যেগুলো থাকে এখানে কোনো প্রকার ডিস্টরশন আছে কিনা। এই যে আমাদের যে এখানে যত কুপার্স লিগামেন্ট দেখবেন এই মার্জিন বরাবর আমাদের কোনো ডিস্টরশন আছে কিনা, বোথ সিসি ভিউতে এবং এমএলএ ভিউতে, যে আমাদের এখানে কোনো এক্সট্রা ডেন্সিটি বা কোনো ডিস্টরশন আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোনো শাটেল বাম্পিং আছে কিনা, ডিস্টরশন আছে কিনা, এই জিনিসগুলোতে খেয়াল রাখতে হবে। নেক্সট লিশন ডিটেকশনের করার পরে নেক্সট আমাদের এটা হচ্ছে সাইট অফ লিশন। সাইট অফ লিশন আপনাদের কাছে মনে হতে পারে যে সাইট অফ লিশন তো এমনি দেখা যায়, কিন্তু সাইট অফ লিশন আসলে ডিটেকশন করা অত সবসময় এটা সম্ভব হয়ে ওঠে না। আমি আপনাদের আসি, তারপর আমরা যখন কেস ডিসকাশনে আসবো আমরা দেখবো। এখন আমরা সাইট অফ লিশন কিভাবে ইভালুয়েট করবো এমএলএ ভিউর ক্ষেত্রে এবং সিসি ভিউর ক্ষেত্রে। এমএলএ ভিউর ক্ষেত্রে আমরা জানি আমাদের এখানে পেক্টোরালিস মেজর থাকে, আমরা নিপিল থেকে পেক্টোরালিস মেজরের লোয়ার বর্ডার থেকে উপরে 1.5 সেন্টিমিটার এখানে যদি আমরা একটা লাইন টানি, তাহলে আপার পার্টটা হচ্ছে সুপিরিয়র কোয়াড্রেন্ট, লোয়ার পার্টটা হচ্ছে ইনফিরিয়র কোয়াড্রেন্ট। আর এখন যদি আমরা সিসি ভিউতে আমরা একটা হরাইজন্টাল লাইন টানি, তাহলে হচ্ছে এই কোয়াড্রেন্টটা হচ্ছে উপরের পার্টটা হচ্ছে আউটার কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আউটার কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার ইনার কোয়াড্রেন্ট। ঠিক আছে, এটা হলো ইনার কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমার আউটার কোয়াড্রেন্ট, এটা হলো আমার সুপিরিয়র কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ইনফিরিয়র কোয়াড্রেন্ট। তাহলে আমি যদি এই লিশনটাকে দেখি তাহলে এই লিশনটা আমার পড়ছে সুপিরিয়র বলি না, আমরা বলি আপার কোয়াড্রেন্ট, সরি আমি একটু ভুল করেছি, আপার কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে লোয়ার কোয়াড্রেন্ট। তাহলে আমার কোয়াড্রেন্টটা হচ্ছে আপার, আউটার কোয়াড্রেন্টে এই লিশনটা দেখা যাচ্ছে। আর আমরা যদি এই লিশনটার ক্ষেত্রে যাই তাহলে আমরা যদি এখন আমরা যদি টানি নিপিল থেকে আমরা পেক্টোরালিস মেজরের লাইন পর্যন্ত আমরা একটা লিশন দাগ টানলাম, এবং সিসি ভিউ থেকে আমরা হরাইজন্টালি একটা দাগ টানলাম, তাহলে এটা আমাদের পড়ছে লোয়ার আউটার কোয়াড্রেন্ট। এভাবে আমরা কোয়াড্রেন্টে ভাগ করি লিশনটাকে। নেক্সট একটা লিশন ডিটেকশন হলো, তারপর লিশনের লোকালাইজেশন করা হলো। নেক্সট হচ্ছে নাম্বার অফ দ্য লিশন। নাম্বার অফ দ্য লিশন এটা আমরা সবাই জানি, কোনো ব্রেস্টে যদি একটা লিশন থাকে আমরা ওটাকে সিঙ্গেল লিশন বলবো, দুই ব্রেস্টে যদি আলাদা আলাদা ভাবে থাকে তাহলে সিঙ্গেল লিশন ইন ইচ ব্রেস্ট। যদি এক কোয়াড্রেন্টে দুইটা লিশন থাকে তাহলে আমরা এটাকে বলবো মাল্টিফোকাল লিশন, দুইটা বা তার অধিক থাকলে আমরা এটাকে মাল্টিফোকাল লিশন দেখবো। কিন্তু এক ব্রেস্টের এক কোয়াড্রেন্টে যদি মোর দেন 2 সেন্টিমিটার ডিস্টেন্স থাকে তাহলে আমরা এটাকে বলবো মাল্টিসেন্ট্রিক লিশন, অথবা হোয়াট এভার দ্য ডিস্টেন্স, কিন্তু লিশন যদি দুইটা ডিফারেন্ট কোয়াড্রেন্টে হয় তাহলেও এটাকে আমরা বলবো মাল্টিসেন্ট্রিক লিশন। তাহলে এটা হচ্ছে আমার মাল্টিফোকাল, আর মোর দেন 2 সেন্টিমিটার ডিস্টেন্স উইদিন ওয়ান কোয়াড্রেন্ট বা লিশন উইদিন ডিফারেন্ট কোয়াড্রেন্ট, দিজ আর দ্য মাল্টিসেন্ট্রিক লিশন। এটা একবার একটু রিপিট করবেন, মাল্টিফোকাল আর মাল্টিফোকাল। জি, আমরা এখানে ব্রেস্টটাকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করেছি, এটা হচ্ছে আমাদের একটা কোয়াড্রেন্ট। যদি একটা কোয়াড্রেন্টে দুইটা বা মোর লিশন থাকে এবং ডিস্টেন্স যদি লেস দেন 2 সেন্টিমিটার হয় তাহলে আমরা এটাকে বলবো মাল্টিফোকাল লিশন। যদি সিঙ্গেল কোয়াড্রেন্টে কিন্তু ডিস্টেন্স মোর দেন 2 সেন্টিমিটার তাহলে এটাকে আমরা বলবো মাল্টিসেন্ট্রিক লিশন। অথবা হোয়াট এভার দ্য ডিস্টেন্স, কিন্তু লিশন যদি দুই কোয়াড্রেন্ট ডিফারেন্ট কোয়াড্রেন্টের মধ্যে হয়, হয় এখানে না হলে এখানে, তাহলে আমরা এটাকে বলবো মাল্টিসেন্ট্রিক লিশন। তাহলে এই দুইটা টাইপই হচ্ছে আমার মাল্টিসেন্ট্রিক লিশন, উইদিন ওয়ান কোয়াড্রেন্ট বাট মোর দেন 2 সেন্টিমিটার, অথবা হোয়াট এভার দ্য ডিস্টেন্স ইন ডিফারেন্ট কোয়াড্রেন্ট। আর যদি সেম কোয়াড্রেন্টে লেস দেন 2 সেন্টিমিটার হয় তাহলে এটাকে আমরা বলবো মাল্টিফোকাল লিশন। এখন আমরা এই লিশনটাতে আসি। এখানে যদি আমরা এখন একটা দাগ দিই, আমরা এখান থেকে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা লিশনই এখানে আপার কোয়াড্রেন্টে, এখানে দুইটা লিশনই হচ্ছে আউটার কোয়াড্রেন্টে। তাহলে লিশনটা কি হবে আমাকে একটু জানাবেন কেউ? মাল্টিফোকাল না মাল্টিসেন্ট্রিক? একজন বলেন।
মাল্টিফোকালিশন হ্যাঁ না ওটা হ্যাঁ মাল্টিফোকাল লিশন, যেহেতু আপার এন্ড আউটার কোয়াড্রেন্টে এবং আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে ডিস্টেন্সটা লেস দেন 2 সেন্টিমিটার, সেটা হচ্ছে আমাদের মাল্টিফোকাল লিশন। এরপরে আমরা আসি নেক্সট লিশনে। নেক্সট লিশনে আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টিপল লিশন। এখন লিশনটা এটা মাল্টিফোকাল না মাল্টিসেন্ট্রিক জানতে গেলে আবার আমরা লাইন টানি। আমরা এখান থেকে একটা লাইন টানলাম, আর হচ্ছে এখানে নিপেল থেকে আমরা এখানে একটা লাইন টানলাম। এবার আমি দেখতে পাচ্ছি এই পেশেন্টের আপার আউটার কোয়াড্রেন্টে 2টা লিশন এবং লোয়ার ইনার কোয়াড্রেন্টে একটা লিশন। তাহলে যদিও সেম ব্রেস্ট কিন্তু এরকম মাল্টিপল লিশন, তাহলে কি হবে এটা? মাল্টিসেন্ট্রিক। সবগুলোই মাল্টিসেন্ট্রিক। এই ডিস্টেন্সটা আসলে 2 সেন্টিমিটার না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে হয়তো আপনাদের কাছে 2 সেন্টিমিটার, মনে করেন এই ডিস্টেন্সটা 2 সেন্টিমিটার হয়নি আসলে। আমরা ম্যামোগ্রাফিতে আপনাদেরকে ম্যাগনিফাই করে ছবিটা দেখাচ্ছি। 2টা লিশন এখানে আসলে লেস দেন 2 সেন্টিমিটার, আর কিন্তু এটা হলো ডিফারেন্ট কোয়াড্রেন্টে। তাহলে এখানে বোথ মাল্টিফোকাল এবং মাল্টিসেন্ট্রিক। মাল্টিসেন্ট্রিক। হ্যাঁ, দুই ধরনের টাইপই এখানে আছে। মাল্টিফোকাল লিশনও আছে, আবার মাল্টিসেন্ট্রিক লিশনও আছে। তাহলে এইভাবে আমরা মাল্টিফোকাল এবং মাল্টিসেন্ট্রিক বুঝতে পারবো। নেক্সট আমরা মাল্টিফোকাল মাল্টিসেন্ট্রিসিটি বুঝলাম। এরপরে আমরা আসবো ডেপথ অফ লিশন। ডেপথ অফ লিশন হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট থিংস, কারণ অনেক সময় পেশেন্ট কমপ্লেন করে বা ক্লিনিশিয়ানও পালপেশনে অনেক জিনিস পায় না, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে রেডিওলজিক্যালি একটা জিনিস ইভালুয়েট করলাম যে হ্যাঁ দেয়ার ইজ এ সাসপিশিয়াস লিশন। এখন যখন ডিপার জিনিস হয় তখন দেখা যায় যে এই পেশেন্ট গুলাকে অনেক সময় দেখা যাবে যে আপনি যখন পেশেন্ট গুলাকে ফার্দার সার্জারি বা কোনো কিছুর দরকার হয় তখন আমাদের কিছু অ্যাসিস্টেন্সি লাগে, যেমন হচ্ছে আমরা এখন যেমন করে গাইড ওয়্যার লোকালাইজেশন করে তারপরে সার্জারি করা লাগে। তো সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে ডেপথ অফ দ্য লিশন অবশ্যই আমাদেরকে মেনশন করতে হয় রেডিওলজিস্টদেরকে যে হ্যাঁ লিশনটা আসলে ডিপে আছে, এই জন্য হচ্ছে লিশনটা হয়তো বা এক্সকিউজ মি একটু আমি একটা মিনিটে আমাদেরকে এই জন্য ডেপথ অফ দ্য লিশন অবশ্যই বলতে হয় অ্যান্টেরিয়র মিডিল অর ডিপার থার্ড। আচ্ছা, এখন আমরা আসি এই লিশনটাতে যে অ্যান্টেরিয়র মিডিল না ডিপার থার্ড। আমরা যদি এখানে লাইন টানি, আমরা যদি সিসি বা এমএলও তে টানি, আমরা দেখতে পারবো যে আমরা এখানে অ্যান্টেরিয়র টানলাম, মিডিল টানলাম, ডিপার থার্ড। তো লিশন হচ্ছে একদম ডিপার থার্ডের একটা লিশন। এই লিশনটা হয়তো বা পালপেশন নাও হতে পারে, অথবা যদি কার্সিনোমা হয় দেখা যাবে এনএসিটি দিলে অনেক সময় পেশেন্ট ভ্যানিশ হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের হেল্প লাগতে পারে গাইড ওয়ারে। তো এরকম করে ডেপথ অফ দ্য লিশন অবশ্যই মেনশন করতে হয়। নেক্সট হচ্ছে যে ক্যাটাগরাইজ দ্য লিশন। এখন ক্যাটাগরাইজের উদ্দেশ্য কি? আমরা হচ্ছে লিশন দেখলাম, আইডেন্টিফাই করলাম, একটা না দুইটা এটা দেখলাম, লিশনের ডেপথ কতখানি সেটা দেখলাম। এরপরে হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য যে লিশনটা বিনাইন নাকি ম্যালিগনেন্ট। এখন এক সময় ছিল আমরা রিপোর্টে বিনাইন না ম্যালিগনেন্ট এভাবে লেখা লাগতো, কিন্তু এখন এটা একটা ব্লেসিং যে হ্যাঁ আমেরিকান কলেজ অফ রেডিওলজি একটা গাইডলাইন দিয়েছে যেখানে বলা যাচ্ছে যে ইট ইজ নট পসিবল টু সে ওয়েদার দ্য লিশন ইজ 100% বিনাইন অর দ্য লিশন ইজ 100% ম্যালিগনেন্ট। এই জন্য তারা একটা বাইডার্স ক্যাটাগরি করেছে। সেই বাইডার্স ক্যাটাগরিতে আমরা 1 থেকে 5 পর্যন্ত আছে, সেখানে আমরা বলি যে প্রবাবিলিটি অফ দ্য লিশন, আমরা 100% বলতে পারি না, আমরা বলি প্রবাবিলিটি অফ দ্য লিশন, যে প্রবাবলি এই লিশনটা বিনাইন এবং প্রবাবলি এই লিশনটা ম্যালিগনেন্ট। এখন এই প্রবাবিলিটিটা আমার ইচ্ছা মতো লিখলে হবে না, তারা কিছু গাইডলাইন দিয়েছে যে এই ফিচার গুলো থাকলে আমরা বলবো প্রবাবল বিনাইন, এই ফিচার গুলো থাকলে আমরা বলবো প্রবাবল ম্যালিগনেন্ট। অতএব আমরা যে একটা লিশন বলে ফেললাম যে পেশেন্ট ফাইব্রোঅ্যাডেনোমা আল্ট্রাসাউন্ডে বললাম ফাইব্রোঅ্যাডেনোমা, কিন্তু জিনিসটা যে 100% বিনাইন আমি এটা বলতে পারবো না, বা 100% ম্যালিগনেন্ট এটা আমরা বলতে পারছি না। এই জন্য এখনকার রিপোর্টিং ব্রেস্ট ইমেজিং, যে ম্যামোগ্রাম হোক, আল্ট্রাসাউন্ড হোক, এমআরআই হোক, অবশ্যই আমাকে বাইডার্স ক্যাটাগরি করতে হবে। বাইডার্স ক্যাটাগরি ছাড়া আমেরিকান কলেজ অফ রেডিওলজি বা স্ট্যান্ডার্ড আমাদের যে গাইডলাইন বলা আছে যে বাইডার্স ক্যাটাগরি ছাড়া কোনো ব্রেস্ট ইমেজিং অ্যাকসেপ্টেবল না। আপনার কাছে যদি কোনো বাইডার্স রিপোর্টিং ছাড়া কোনো ইমেজিং রিপোর্ট আসে, সেই রিপোর্ট আপনি গ্রহণ করবেন না, কারণ দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আচ্ছা, এখন হচ্ছে আমি বাইডার্স রিপোর্টিং করব, সে বাইডার্স রিপোর্টিং এ আমি যে টার্ম গুলা লিখবো, অনেক সময় আমরা অনেকে রিপোর্টে দেখি সে তার মনের মতো ভাষা লাগায় একটা রিপোর্ট করে, আলটিমেটলি একটা এসে কমেন্ট করে এবং কমেন্টও থাকে এসওএল ইন দ্য ব্রেস্ট। সো এটা আসলে খুবই আনফরচুনেট আমাদের জন্য এবং সার্জনদের জন্য, কারণ সার্জন জানে দেয়ার ইজ এসওএল ইন দ্য ব্রেস্ট, এই কারণে আমার কাছে ইভালুয়েট করতে সে পাঠাইছে। আমিও যদি লিখি আমার ইমেজিং এ যে হ্যাঁ দেয়ার ইজ এসওএল ইন দ্য ব্রেস্ট, তাহলে এটা খুবই ফ্রাস্ট্রেটিং সার্জনের জন্য। হ্যাঁ, এখন হচ্ছে আমাদেরকে এই জন্য হচ্ছে আপনি যেটা করবেন, আপনি যে সেন্টারে কাজ করবেন সেই সেন্টারে রেডিওলজিস্টের সাথে আপনার একটা কোলাবোরেশন থাকতে হবে, যে আপনি কি চান, গাইডলাইন কি বলেছে, এবং তার রিপোর্টিং এর ভাষাটাও হইতে হবে একদম গাইডলাইন অনুযায়ী। এই জন্য যেটাকে বলা হয় ম্যামোগ্রাফি লেক্সিকন। এই লেক্সিকনটা হচ্ছে যে আমরা যখন ম্যামোগ্রাফি রিপোর্ট করব সবার ভাষা এক হইতে হবে। আল্ট্রাসাউন্ড যখন রিপোর্ট করবো তখন আল্ট্রাসোনোগ্রাম লেক্সিকন থাকে, এমআরআই যখন থাকে এমআরআই লেক্সিকন থাকে। যে আমরা ওখানে যে টার্ম গুলা ইউজ করব সেখানে কখনোই আমি আমার নিজের টার্ম ইউজ করতে পারবো না, অবশ্যই আমাকে এই লেক্সিকনের যে টার্ম আছে সেই টার্মই ব্যবহার করতে হইতে হবে, এবং এর বাইরে আমি কোনো টার্ম ইউজ করতে পারবো না। তাহলে আমরা আসি এই টার্ম গুলা কি কি, যে ম্যামোগ্রাফিক লেক্সিকন হচ্ছে কি কি করতেছে। প্রথমে হচ্ছে আমরা যখন একটা ম্যাচ ডিটেক্ট করলাম, এই ম্যাচের মধ্যে হচ্ছে কাকে আমরা ম্যাচ বলবো।
A mass is a space occupying 3D lesion seen in two different projections. That is that is both CC and MLO view তে আমরা দেখতে পারবো। If a potential mass is seen in only a single projection, it should be called in asymmetry. আমরা দেখবেন আমাদের রিপোর্টে অনেক সময় থাকে যে আমরা ম্যাস বুঝতে পারছি না, বাট দেয়ার ইজ সাম অ্যাসিমেট্রি, আমরা বুঝতে পারছি সামথিং দেয়ার ইজ হ্যাপেনিং দেয়ার, সো এটাকে আমরা বলি অ্যাসিমেট্রি। এই অ্যাসিমেট্রি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, বিশেষ করে এখনকার যুগে, কারণ এখন ডিজিটাল ইমেজিং হওয়ার জন্য আমাদের যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমরা খুব আর্লি লিশন ডিটেকশন করতে পারি, খুব শাটেল চেঞ্জ গুলো আমরা ডিটেকশন করতে পারি, যে এখনো এটা ম্যাস আকারে আসেনি কিন্তু দেয়ার ইজ সামথিং চেঞ্জ, একটা চেঞ্জ শুরু হয়েছে ওখানে, তখনই আমরা ওটাকে পিক করতে পারি। সো সামটাইমস কার্সিনোমা অলসো অ্যাপিয়ার্স অ্যাজ সাম ফোকাল অ্যাসিমেট্রি। সবসময় যে কার্সিনোমাই হবে তা, অনেক সময় বিনাইন কিছু যেমন শুধু ফোকাস অনুযায়ী যে ম্যাসের ডেসক্রিপশন হবে আইদার ওভাল, রাউন্ড অর ইরেগুলার, এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা হবে, ওভাল, রাউন্ড অর ইরেগুলার। এটার উদ্দেশ্য কি? লিশন যদি ওভাল হয় তাহলে মোর চান্স টু বি বিনাইন, লিশন যদি ইরেগুলার হয় মোর চান্স টু বি ম্যালিগনেন্ট, আর যদি রাউন্ড হয় তাহলে ইনডিটারমিনেন্ট। তাহলে আমি এই শেপ দিয়ে আমি একটা কনক্লুশনের মধ্যে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু নট সিঙ্গেল ক্যাটাগরি, মানে যে কোনো একটা সিঙ্গেল শুধু শেপ দিয়ে আমি এটাকে ম্যালিগনেন্ট এটা বলা যাবে না, সবগুলো ডেসক্রিপ্টর দিতে হবে। আমরা এটাকে বলি ডেসক্রিপ্টর, মানে এক একটা ডেসক্রিপশনকে আমরা বলি ডেসক্রিপ্টর। যেমন শেপ একটা ডেসক্রিপশন, তারপরে হচ্ছে মার্জিন একটা ডেসক্রিপশন, আমরা সব ডেসক্রিপ্টর একসাথে করে একটা কমেন্ট আসবো। আমরা যদি এই লিশনটার ক্ষেত্রে আসি, তাহলে এই লিশনে আমরা দেখি, প্রথম লিশনটা হচ্ছে আমাদের ওভাল, আর লাস্ট লিশনটা একটু স্পেকুলেটেড মার্জিন বলা যায়, একটু শেপ ওভাল হলো একটু ইরেগুলার, আর এটা হচ্ছে আমাদের একদম রাউন্ড বলা যাবে না, অলমোস্ট রাউন্ডেড। তাহলে আমি এটা বলতে পারি যে এটা মানে মোস্ট লাইকলি বিনাইন, এবং এটা ম্যালিগনেন্ট লিশন, আর এটা একটা ইনডিটারমিনেন্ট লিশন। আমরা তো ইনডিটারমিনেন্ট বলতে পারবো না, আমরা যেটা বলতে পারবো যে হ্যাঁ ভাইরাস 4A লিশন, দ্যাট ইজ লো চান্স অফ ম্যালিগনেন্সি। নেক্সট হচ্ছে মার্জিন। মার্জিনে হচ্ছে আমাদের কি কি? সার্কামস্ক্রাইবড মার্জিন থেকে স্পেকুলেটেড মার্জিন। সার্কামস্ক্রাইবড মার্জিন মোস্ট চান্স টু বি বিনাইন। অবস্কিউরড মার্জিন ইট ইজ অলসো এ বিনাইন কন্ডিশন। অনেক সময় দেখা যায় যে একটা ভিউতে অবস্কিউরড মার্জিন থাকছে, আরেকটা ভিউতে যখন আমরা নিচ্ছি, মনে করি সিসি ভিউতে আমি একটা মার্জিন দেখতে পাচ্ছি না, এমএলএ ভিউতে আমরা ক্লিয়ারলি আবার মার্জিনটা দেখতে পাচ্ছি। এটা হওয়ার কারণ হচ্ছে দেখা যায় যে ব্রেস্ট টিস্যু ওই মার্জিনটার উপর সুপার ইম্পোজ হয়ে যাচ্ছে একটা ভিউতে, আবার আরেকটা ভিউতে দেখা যাচ্ছে, তখন এটাকে আমরা অবস্কিউর বলি। মাইক্রোলোবুলেটেড হচ্ছে একটু লো চান্স অফ ম্যালিগনেন্সি, আর যখন ইনডিস্টিংক্ট এবং স্পেকুলেটেড মার্জিন থাকে তখন there is a high chance of malignancy. অতএব মার্জিন যত সার্কামস্ক্রাইব থেকে স্পেকুলেটেড এর দিকে যাবে তত চান্স অফ ম্যালিগনেন্সি আমাদের বাড়তে থাকে। যেমন এটা হচ্ছে মার্জিন, আমরা যদি দেখি, যদি এখানে লোবুলেশন আছে, সে লোবুলেশনটা একটা জেন্টেল লোবুলেশন, এটা ইজ মোর লাইকলি টু বি বিনাইন। আর এই মার্জিনটা সাধারণত এটা আসলে ইনডিস্টিংক্ট মার্জিন না, এটা একটাকে আমরা বলি অবস্কিউরড মার্জিন। এই পেশেন্টটাকে আমরা যদি এমএলএ ভিউতে দেখবো যে এই মার্জিনটা আবার এটা ভিজিবল হয়ে যাচ্ছে, এটা কেন? আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখবো যে এই মার্জিনে ছোট ছোট মাইক্রো লোবুলেশন আছে, এবং এই মার্জিনটা অনেকটা ইনডিস্টিংক্ট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মার্জিনটা ইনডিস্টিংক্ট। স্পেকুলেটেড মার্জিন বলবো আমরা এটা, যেটা একদম হাইলি সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি। কিন্তু সবসময় যে আমাদের সব লিশন স্পেকুলেটেড মার্জিন নিয়ে আসে তা না, অনেক সময় আমাদের লিশনের মার্জিন গুলো এরকম থাকে, যেখানে আমাদের মানে একটু সময় নিয়ে দেখতে হয় যে আসলে মার্জিনটা কি। আমরা যত ডিসক্রিপ্টর আলোচনা করবো আজকে এখানে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিশন মার্জিন। এই মার্জিনের উপরে আসলে আমাদের 90% অ্যাটেনশন থাকে যে একটা লিশন বিনাইন না ম্যালিগনেন্সি। ক্যালসিফিকেশন একটা ফ্যাক্টর, কিন্তু প্রথম ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে আমাদের মার্জিন, কারণ সব লিশনে সব ম্যালিগনেন্সিতে সবসময় ক্যালসিফিকেশন থাকে না, কিন্তু মার্জিন হচ্ছে একটা মানে গুড ইন্ডিকেটর। কিন্তু একদম আবার সব কার্সিনোমায় যে মার্জিন ইরেগুলার হবে তা না, কিন্তু মোস্ট অফ দ্য কেসে 90% কেসে আমরা মার্জিনের হেল্প নিই। নেক্সট হচ্ছে ডেনসিটি। আপনাদের প্রথম কোন একটা কোশ্চেনের ডেনসিটি নিয়ে একটা মনে কোশ্চেন, আচ্ছা সরি এটা ইকোজেনিসিটি, এটা আমরা পরে আসতেছি। ডেনসিটিতে হচ্ছে দেখেন, লো ডেনসিটি যদি হয় কোনো লিশনে, সেই লিশনটা বিনাইন, আর হচ্ছে যদি হাই ডেনসিটি হয় তাহলে লিশনটা ম্যালিগনেন্ট। এন্ড ইকুয়াল ডেনসিটি হচ্ছে আমার হচ্ছে মানে ইকুইভোকাল, আইদার বিনাইন বা ম্যালিগনেন্ট। আমাকে বাকি ফ্যাক্টর গুলো দেখতে হবে ডেনসিটির সাথে, যে মার্জিন কেমন, শেপ কেমন, এগুলো দেখতে হবে। তাহলে আমার কেন বিনাইন হচ্ছে লো ডেনসিটি? লো ডেনসিটি মিনস হচ্ছে ফ্যাট। আমরা এর আগেও বলেছিলাম যে ব্রেস্ট ফ্যাট ম্যামোগ্রাফিতে লো ডেনসিটি হিসেবে আসে, যেমন এই জায়গাটা ফ্যাট লো ডেনসিটি হিসেবে আসছে। অর্থাৎ যে এরিয়াগুলো ফ্যাট কন্টেইন হয় সে এগুলো সাধারণত বিনাইন হিসেবে আসে। আর যেখানে হচ্ছে সেল, আমরা বলেছি যে স্ট্রোমা, গ্ল্যান্ড, সেল, ডাক্ট, এরা সব হাই ডেনসিটি হিসেবে এরকম ডেন্স আসে। যে লিশনের যত সেলুলার হবে সে লিশন তত ডেন্স হবে। তবে অনেক সময় সিস্ট এরকম হাই ডেন্স হয়, তো সেটা ক্ষেত্রে আলাদা। আমরা বললাম যে আমরা শুধু একটা ফ্যাক্টর দেখে আমরা বলবো না বিনাইন না ম্যালিগনেন্ট। যেমন এখন হাই ডেনসিটি কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে ওয়েল মার্জিনেটেড এরকম, তখন আমরা এটাকে ম্যালিগনেন্ট বলবো না। কিন্তু ডেনসিটি হচ্ছে একটা ইন্ডিকেটর, একটা ডেসক্রিপ্টর, যে হাই ডেনসিটি হলে যদি ইরেগুলার মার্জিন হয়, স্পেকুলেটেড মার্জিন হয় এবং ইরেগুলার শেপ হয়, তাহলে মোর চান্স টু বি ম্যালিগনেন্সি।
তেমনি ভাবে আল্ট্রাসোনোগ্রাফিতে যদি কোনো লিশনে যত বেশি ফ্যাট কম্পোনেন্ট বেশি থাকবে, আল্ট্রাসোনোগ্রাফি ফ্যাট ইকোজেনিক এরিয়া হিসেবে আসে। তাহলে যত ফ্যাট ইকোজেনিক হবে তত হচ্ছে জিনিসটা বিনাইন লিশন। এই কোশ্চেনটা আপনাদের প্রথমে ছিল যে ইকোজেনিক এরিয়াটা হচ্ছে মানে ম্যালিগনেন্সি এক্সেপ্ট যে ইকোজেনিক এরিয়া, ইকোজেনিক মিনস ফ্যাট আল্ট্রাসোনোগ্রামের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম যে লো ডেন্সিটি এরিয়াগুলো ইউজুয়ালি বিনাইন হয়, আর হাই ডেন্সিটি এরিয়াগুলো ইউজুয়ালি ম্যালিগনেন্ট। আমি ইউজুয়ালি বলতেছি এক্ষেত্রে যে আপনারা যখন প্র্যাকটিক্যালি আসবেন তখন দেখবেন যে সবসময় মানে বইয়ের ইয়াটা সবসময় 100% হয় না, কিন্তু যে দেখি এখানে আমরা দেখি লিশন, এখানে এটা আসলে একটা ইন্ট্রাম্যামারি লিম্ফ নোড এবং এটা হচ্ছে বিনাইন লিশন। আর এখানে আমরা যদি দেখি, এখন আমরা লো ডেন্সিটি হাই ডেন্সিটি কার পার্সপেক্টিভে বলবো, এখানে আমরা হচ্ছে আমাদের ব্রেস্টের যে নর্মাল গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, নর্মাল গ্ল্যান্ড ফ্যাট ডাক্ট মিলে যে ডেন্সিটিটা থাকে তার থেকে যদি লো হয় এটাকে আমরা বলি লো ডেন্সিটি লিশন, এবং এটা যদি সাথে সমান সমান ডেন্সিটি হয় এটাকে আমরা বলি হচ্ছে ইকুয়াল ডেন্সিটি। এটা এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের লিশনটা, নর্মালি এটা খুঁজে পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, তারপর আমরা দেখি যে এটার সাথে ডেন্সিটি অলমোস্ট সেম, এটাকে আমরা বলি ইকুয়াল ডেন্সিটি বা আইসোডেন্স বলতে পারি। আর এটা হচ্ছে আমাদের এখানে যদিও ব্রেস্টটা প্রিডমিনেন্টলি ফ্যাট, তারপরে আমরা এখানে কিছু স্ট্রোমার অংশ দেখতে পাচ্ছি। তাহলে আমি দেখি এই স্ট্রোমার সাথে যদি আমি কম্পেয়ার করি এই লিশনটার, তাহলে অবশ্যই এটার থেকে এটা ডেন্সিটি বেশি, তাহলে এটা হচ্ছে হাই ডেন্সিটি। কিন্তু আমি কিন্তু শুধু ডেন্সিটি দেখবো না, আমি দেখবো ডেন্সিটি এবং তার মার্জিন। দিস ইজ আ হাইলি সাসপিশিয়াস লিশন। আচ্ছা, নেক্সট আমি যেটা বললাম খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে অ্যাসিমেট্রি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্ক্রিনিং পেশেন্ট যখন আসে আমাদের ক্ষেত্রে, আমরা স্ক্রিনিং এ কিন্তু ম্যাস খুব কম পাই। লিশন ডিটেকশন মানে যদি কোনো কার্সিনোমা দেখি, স্ক্রিনিং এর বেস্ট আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই সাধারণত ফোকাল অ্যাসিমেট্রি, মানে ডিসিআইস মানে কার্সিনোমা মাত্র শুরু হয়েছে, খুব আর্লি কার্সিনোমা আমরা দেখি ফোকাল অ্যাসিমেট্রি হিসেবে, ডিসিআইএস ও দেখা যায় ফোকাল অ্যাসিমেট্রি হিসেবে শুরু হয়। এই জন্য সাধারণত ফোকাল মানে জাস্ট অ্যাসিমেট্রি ইন দ্য ব্রেস্ট ডেন্সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা কি ধরনের অ্যাসিমেট্রি দেখি সাধারণত ম্যামোগ্রাফিতে, একটা হচ্ছে যে আমরা দেখি শুধুমাত্র অ্যাসিমেট্রি এবং একটা ভিউতেই দেখি, এবং আরেকটা ভিউতে দেখি যে অ্যাসিমেট্রিটা নাই। এটা সাধারণত যে বললাম ব্রেস্টের সুপার ইম্পোজিশনের জন্য হতে পারে। নেক্সট যে তিনটা অ্যাসিমেট্রি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফোকাল অ্যাসিমেট্রি, গ্লোবাল অ্যাসিমেট্রি, ডেভেলপিং অ্যাসিমেট্রি। আমাদের রিপোর্টে দেখবেন যে আমরা লিখি ফোকাল, গ্লোবাল, ডেভেলপিং অ্যাসিমেট্রি। এটার মানে কি? আমরা অ্যাসিমেট্রি বললাম যে যদি একটা ভিউতে থাকে এটাকে আমরা তেমন ইম্পর্টেন্স দিই না। ফোকাল অ্যাসিমেট্রি হচ্ছে যে একটা জায়গায় অ্যাসিমেট্রি কিন্তু আমরা এটা দুই ভিউতেই দেখতে পাচ্ছি, বোথ সিসি এন্ড এমএলও ভিউতে, এবং আমরা এটাকে কোনো ম্যাস হিসেবেও বলতে পারছি না, এটাকে আমরা ফোকাল অ্যাসিমেট্রি বলি। কিন্তু দিস ইজ এ অ্যাওয়ার যে আমাদেরকে এটা ফার্দার কোনো ইমেজিং এর হেল্প নিয়ে দেখতে হবে যে আসলে এটা কোনো ম্যাস কিনা, অথবা এই লিশনটাকে ইভালুয়েশনের দরকার। নেক্সট হচ্ছে গ্লোবাল অ্যাসিমেট্রি। গ্লোবাল অ্যাসিমেট্রি হচ্ছে যে এই লিস্টটা দেখা যাচ্ছে যে মানে এই অ্যাসিমেট্রিটা পুরো একটা কোয়াড্রেন্ট জুড়ে বসে থাকে। এটা সাধারণত দেখা যায় যে ফাইব্রোসিস্টিক চেঞ্জের ক্ষেত্রে হয়। আমরা জানি ফাইব্রোসিস্টিক চেঞ্জ আমাদের ব্রেস্টে যেহেতু আপার এন্ড আউটার কোয়াড্রেন্টে গ্ল্যান্ডুলার টিস্যু বেশি থাকে, এই জায়গাটাতে আমাদের গ্লোবাল অ্যাসিমেট্রিটা সবচেয়ে বেশি হয়। নেক্সট হচ্ছে ডেভেলপিং অ্যাসিমেট্রি। ডেভেলপিং অ্যাসিমেট্রিটা আসলে আমাদের দেশের জন্য খুব আমরা আসলে ওরকম পাই না, কি জন্য? কারণ আমাদের চেম্বারে বা আমাদের ওয়ার্কিং অফিসে এখনো প্যাক সিস্টেমটা নাই। যাদের এই প্যাক সিস্টেমটা আছে তখন এই পেশেন্টটা যখন ফলো আপ ইমেজিং এ আসে তখন দেখা যায় যে শুরুতে তার কোথাও একটা অ্যাসিমেট্রি ছিল, মনে করি আপার আউটার কোয়াড্রেন্টে। যত সে ফলো আপে আসতেছে সেই অ্যাসিমেট্রিটা আস্তে আস্তে আরো ডেন্স হচ্ছে বা একটা ডেফিনিট একটা শেপ নিচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে যে ডেভেলপিং অ্যাসিমেট্রি, নিউ, লার্জার অর মোর কনসপিকুয়াস। অথবা আগের অ্যাসিমেট্রি ছিল না, এখন ওখানে একটা অ্যাসিমেট্রি দেখা যাচ্ছে। এই জিনিসগুলোকে বলা হয় ডেভেলপিং অ্যাসিমেট্রি। এটাও একটা মানে আমাদের কনসার্ন যে একটা অ্যাসিমেট্রি ডেভেলপ করছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে মাইক্রো ক্যালসিফিকেশন। একটা কোশ্চেন ছিল যে ওই ক্যালসিফিকেশন আপনি একটা কোশ্চেন ছিল যে মাইক্রো ক্যালসিফিকে মানে এক্সেপ্ট যে মাইক্রো ক্যালসিফিকেশনটা হচ্ছে সব থাকলে যে কার্সিনোমা, অনেকেই এটা সঠিক উত্তর দিচ্ছেন যে মাইক্রো ক্যালসিফিকেশন থাকলেই যে কার্সিনোমা, এটা ট্রু না। কিন্তু একসময় ধারণা ছিল যে মাইক্রো ক্যালসিফিকেশন, অনেকের ধারণা আছে, আমি দেখলাম এখানে যে কেউ কেউ ভাবতেছে যে না মাইক্রো ক্যালসিফিকেশন মানেই কার্সিনোমা, অতএব অনেকে উত্তরটা দেয়নি। তাদের জন্য আমাদের এই স্লাইডগুলো বেশি ইম্পর্টেন্ট যে ব্রেস্টের ক্যালসিফিকেশনটা কি। ব্রেস্টের ক্যালসিফিকেশনটা আমরা আসলে দুই ভাগে ভাগ করি। 2013-এ এটাকে আগে ভাগেই সরাসরি নিয়ে আসা হয়েছে। একটা হলো টিপিক্যালি বিনাইন, আরেকটা হলো সাসপিশিয়াস মরফোলজি। এখানে কোনো ইন্টারমিডিয়েট কনসার্ন নাই, ইন্টারমিডিয়েট গুলোকে ওরা এখন সাসপিশনের মধ্যে ফেলে দিয়েছে। তাহলে টিপিক্যালি বিনাইন কিছু ক্যালসিফিকেশন আমাদেরকে জানতে হবে। আমরা যদি টিপিক্যাল না জানি তাহলে আমরা অ্যাটিপিক্যাল কিভাবে জানবো, লাইক অ্যানাটমি আর প্যাথোলজির মতো। তাহলে আমাদেরকে টিপিক্যাল বিনাইন ক্যালসিফিকেশন, বিনাইন যদি না জানি, স্কিন ক্যালসিফিকেশন, ভাস্কুলার ক্যালসিফিকেশন, পপকর্ন ক্যালসিফিকেশন, রড ক্যালসিফিকেশন, পাংক্টেড ক্যালসিফিকেশন, রিম, ডিস্ট্রফিক ফ্যাট নেক্রোসিস, মিল্ক অফ ক্যালসিয়াম, সুচার ক্যালসিফিকেশন। আমরা আপনাদেরকে দেখাবো একটা একটা করে। নেক্সট সাসপিশিয়াস মরফোলজি হচ্ছে এনি কাইন্ড অফ অ্যামরফাস ক্যালসিফিকেশন, কোর্স হেটারোজেনাস ক্যালসিফিকেশন, ফাইন প্লিওমরফিক ক্যালসিফিকেশন, ফাইন লিনিয়ার ব্রাঞ্চিং ক্যালসিফিকেশন। এই ক্যালসিফিকেশনের ছবিগুলো একটু ভালো করে খেয়াল করেন। আমাদের শরীরের যে সোয়েট গ্ল্যান্ড থাকে, এই সোয়েট গ্ল্যান্ডের মধ্যে অনেক সময় এই অ্যাপোক্রাইন গ্ল্যান্ডগুলোর মধ্যে ক্যালসিফিকেশন হয়।
এই ক্যালসিফিকেশন গুলো দেখা যাচ্ছে পুরো ব্রেস্টের মধ্যে এরকম ফোটা ফোটা হয়ে থাকে, হ্যাঁ, কিন্তু পুরো ব্রেস্টের মধ্যে সে ডিসক্রিটলি ছড়াই থাকে। এটাকে আমরা বলি স্কিন ক্যালসিফিকেশন। দিস আর দ্য পিওরলি বিনাইন ক্যালসিফিকেশন। হ্যাঁ, এটাকে আমরা বলি ডিসক্রিট মাইক্রোক্যালসিফিকেশন। এটার কোনো ইম্পর্টেন্স নাই। মিল্ক অফ ক্যালসিয়াম, আপনারা দেখবেন যে মিল্ক অফ ক্যালসিয়াম হচ্ছে মানে চেহারাটা এরকমই থাকে, যে ডেফিনেট কোনো প্যাটার্ন নাই। রড লাইক ক্যালসিফিকেশন, এগুলো সাধারণত প্লাজমা সেল ম্যাস্টাইটিসে এরকম থাকে, ঠিক ডাক্টের ভিতর ডাক্টের যে চেহারা সেরকম একটা শেপ নিবে, কিন্তু ক্যালসিফিকেশন গুলো বড় বড় রড লাইক হয়। এটাকে বলা হয় রড লাইক ক্যালসিফিকেশন। নেক্সট হলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, যার কোনো শেপ থাকবে না, কোনো প্যাটার্ন নাই, এবং সাধারণত ফাইব্রোঅ্যাডেনোমাতে এরকম ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন বেশি থাকে। পপকর্ন ক্যালসিফিকেশনেও ফাইব্রোঅ্যাডেনোমাতে পপকর্ন ক্যালসিফিকেশন থাকে। রিম ক্যালসিফিকেশন সাধারণত সিস্টিক স্ট্রাকচারে অথবা কিছু কিছু ফাইব্রোঅ্যাডেনোমার ক্ষেত্রে এরকম রিম ক্যালসিফিকেশন থাকতে পারে। ভাস্কুলার ক্যালসিফিকেশন, একটু এজেড পেশেন্টদের ক্ষেত্রে এরকম ভাস্কুলার ক্যালসিফিকেশন আমরা বেশি দেখি, আর বিশেষ করে যে পেশেন্টের সিকেডি থাকে তাদের আরো বেশি এরকম ভাস্কুলার ক্যালসিফিকেশন থাকে। আর হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এরকম ক্লাস্টার ক্যালসিফিকেশন, আমরা কনফিউজড হয়ে যাই, এরকম ছোট ছোট ক্লাস্টার ক্যালসিফিকেশন, দিস মে বি সাসপিশিয়াস। কিন্তু খেয়াল করেন এই যে ক্লাস্টার ক্যালসিফিকেশন গুলো আছে এবং প্রতিটা যে ইয়াগুলো আছে ক্যালসিফিকেশন গুলো আছে, দিস আর অল রাউন্ডেড, তার একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করছে। এটা কোনো প্লিওমরফিক ক্যালসিফিকেশন, যে একটা লম্বা একটা ছোট একটা চিকন এরকম না। এই সাধারণত ক্যালসিফিকেশন গুলোকে আমরা সাধারণত বিনাইন ক্যালসিফিকেশন বলি। আর এই যে পাংক্টেড ক্যালসিফিকেশন, এই যে স্ক্যাটার পাংক্টেড, যদিও এটা মাইক্রো ক্যালসিফিকেশনের মতো, কিন্তু এই যে স্ক্যাটারলি ডিস্ট্রিবিউশন, এই জন্য এটা হলো বিনাইন ক্যালসিফিকেশন। এখন আমরা আসি অ্যামরফাস ক্যালসিফিকেশন। একসময় অ্যামরফাস ক্যালসিফিকেশন হলে এটা একটা সাসপিশিয়াস এর মধ্যে বলা হতো, এখন বলা হচ্ছে না। অ্যামরফাস ক্যালসিফিকেশনের ডিস্ট্রিবিউশনটা আমাকে দেখতে হবে। যদি অ্যামরফাস ক্যালসিফিকেশন, মনে করেন আমার পেশেন্টের ক্রনিক ম্যাস্টাইটিস যদি কোনো পেশেন্টের থাকে, অথবা ফাইব্রোসিস্টিক চেঞ্জের ক্ষেত্রে আমরা এরকম অ্যামরফাস ক্যালসিফিকেশন দেখি। আবার অনেক সময় আপনারা দেখবেন ডাক্টোরাল হাইপারপ্লেসিয়া আছে, শুধুই হাইপারপ্লেসিয়া, কোনো কার্সিনোমা বা কিছু নাই, সেক্ষেত্রে আমরা এরকম অ্যামরফাস ক্যালসিফিকেশন দেখি, এবং এদের ডিস্ট্রিবিউশনটা অনেক দূরে দূরে থাকে। কিন্তু যখনই এরকম ক্লাস্টার অ্যামরফাস ক্যালসিফিকেশন আমরা দেখবো, ক্লাস্টার ডিস্ট্রিবিউশন, তখনই আমাদেরকে বুঝতে হবে দিস ইজ সাসপিশিয়াস মরফোলজি। অথবা এরকম ফাইন প্লিওমরফিক ক্যালসিফিকেশন, এটাকে বলা হয় প্লিওমরফিক। দেখেন একটু আগে আমরা যেটা দেখেছিলাম, সবগুলোর শেপই কিন্তু রাউন্ডেড, একটা নির্দিষ্ট শেপ, একটা নির্দিষ্ট সাইজ মেনটেন করছে। কিন্তু এখানে কি হচ্ছে, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা রাউন্ড, কোনোটা একটু দেখা যায়, একটু খেয়াল করে দেখা যায় একটু লিনিয়ার, হ্যাঁ, এরকম ফাইন প্লিওমরফিক ক্যালসিফিকেশন ডিস্ট্রিবিউশন যদি থাকে, এটাকে আমরা সাসপিশিয়াস ধরবো। অথবা কোর্স হেটারোজেনাস, এরকম যদি হেটারোজেনাস ক্যালসিফিকেশন থাকে, এটাও সাসপিশিয়াস। ফাইন লিনিয়ার, এটাকে আমরা বলি ফাইন লিনিয়ার, এবং একই সাথে যদি ব্রাঞ্চিং থাকে আমরা ওটাকে বলি ফাইন লিনিয়ার ব্রাঞ্চিং ক্যালসিফিকেশন। দিস আর দ্য সাসপিশিয়াস মাইক্রো ক্যালসিফিকেশনস। এখন আমরা কি ক্যালসিফিকেশন বা মাইক্রো ক্যালসিফিকেশন দেখলেই কি সাসপিশিয়াস বলবো? এটাকে বলা হচ্ছে না। শুধু ক্যালসিফিকেশন দেখে আমরা যেমন বলতে পারবো না যে পেশেন্টটার বিনাইন অর ম্যালিগনেন্সি, আমাদেরকে অবশ্যই বলতে হবে যে হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ক্যালসিফিকেশন। দেয়ার ইজ এ মাইক্রো ক্যালসিফিকেশন ইন রাইট ব্রেস্ট, লেফট ব্রেস্ট, এভাবে লিখতে হবে না। হোয়াট ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ দিস ক্যালসিফিকেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যদি ডিফিউজ থাকে, ডিফিউজ র্যান্ডমলি থ্রু আউট দ্য ব্রেস্ট, এটাকে আমরা বলি ডিফিউজ ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আমাদের বিনাইন। যদি রিজিওনাল থাকে, রিজিওনালটা কেমন, যদি গ্রেটেস্ট ডাইমেনশন মোর দেন 2 সেন্টিমিটার এরিয়া জুড়ে একটা থাকে, তাহলে মোর চান্স টু বি বিনাইন। আমরা সবসময় আমরা এখানে বলবো প্রবাবিলিটি, তাহলে মোর প্রবাবল টু বি বিনাইন, আমরা 100% কিছু বলতে পারবো না। আর যদি গ্রুপ থাকে, গ্রুপটা কি, যে আমাদের ক্লাস্টার অফ ক্যালসিফিকেশন কিন্তু উইদিন 1 সেন্টিমিটার মধ্যে, তখন আমরা এটাকে বলি গ্রুপ ক্যালসিফিকেশন। তাহলে এটা হচ্ছে একটু লো সাসপিশিয়াসের দিকে যাচ্ছে। আর যখন এই মাইক্রো ক্যালসিফিকেশন একটা লিনিয়ার ডিস্ট্রিবিউশনে থাকবে অথবা সেগমেন্টাল ডিস্ট্রিবিউশনে থাকবে, যেটা আমরা বলছিলাম লিনিয়ার ব্রাঞ্চিং ডিস্ট্রিবিউশনে থাকবে, তখন এটা হাই চান্স টু বি ম্যালিগনেন্সি। যেমন এখানে আমরা বললাম একটু আগে, আমরা বললাম যে এই ডিফিউজ ক্যালসিফিকেশন গুলো সাধারণত থাকে কোথায়, একটা হচ্ছে যে ফাইব্রোসিস্টিক ডিজিজের ক্ষেত্রে থাকে, আরেকটা হচ্ছে আমাদের স্কিনের যে সোয়েট গ্ল্যান্ড থাকে, সেখানে যখন ক্যালসিফিকেশন হয় তখন এইভাবে থাকে। তো আমাদের যদিও এটা মাইক্রো ক্যালসিফিকেশন, বাট ডিস্ট্রিবিউশন বলছে দিস ইজ নট ম্যালিগনেন্ট। যখন এরকম রিজিওনাল ক্যালসিফিকেশন থাকবে, তখন হচ্ছে আমরা এটাকে বলবো যে প্রবাবল বিনাইন হওয়ার একটা চান্স আছে, কারণ আমরা বললাম ফাইব্রোসিস্টিক ডিজিজটা সাধারণত এরকম লার্জ কম্পোনেন্ট জুড়ে হয়। আরেকটা যখন আমাদের ডিস্ট্রিবিউশন এরকম গ্রুপড, লিনিয়ার অথবা এরকম সেগমেন্টাল হবে, তখন দের ইজ এ হাই মানে চান্স অফ ম্যালিগনেন্সি, সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি। তাহলে আমাদেরকে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা আসি একটু আমাদের প্র্যাকটিক্যালি আমরা দেখি। মনে করি এই ম্যামোগ্রাফির ছবিটা আমরা এখানে বুঝতে পারছি যে এখানে একটা লিশন আছে, লিশনটা হচ্ছে আইসোডেন্স। এই লিশনটা হচ্ছে মধ্যে আমার একটা ক্যালসিফিকেশন আছে, কোর্স ক্যালসিফিকেশন, আমরা এটাকে বলবো বিনাইন ক্যালসিফিকেশন। আরেকটা ব্রেস্টের আমরা দেখি, সেখানে আমরা দেখছি যে ম্যাক্রো ক্যালসিফিকেশন, এবং এটা র্যান্ডমলি ডিস্ট্রিবিউট মানে ডিফিউজলি ডিস্ট্রিবিউটেড, এটা হচ্ছে আমাদের বিনাইন ক্যালসিফিকেশন এবং ম্যাক্রো ক্যালসিফিকেশন। যদিও এটা মাইক্রো ক্যালসিফিকেশন, এগেইন এটা হচ্ছে আমাদের ডিফিউজলি ডিস্ট্রিবিউটেড
পুরো ব্রেস্টে, এই জন্য আমরা এটাকে বলবো বিনাইন মাইক্রোক্যালসিফিকেশন। সরি, আবার আমরা এখানে আসি, দিস আর বিনাইন ক্যালসিফিকেশন। দিস ইজ অলসো, এখানে যদিও দেখা যাচ্ছে দেখেন মাইক্রো ক্যালসিফিকেশন, একটু একটু মাইক্রো ক্যালসিফিকেশন, একটা দুইটা ম্যাক্রো, কিন্তু ওই যে বললাম মাইক্রো ক্যালসিফিকেশন কিন্তু র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ, এন্টায়ার ব্রেস্টে ডিফিউজ, তাহলে আমরা এটাকে বিনাইন বলবো, আমরা এটাকে ম্যালিগনেন্ট বলবো না। এবার আমরা আসি এই ক্যালসিফিকেশনে। আমরা একটু আগে যে বর্ণনা করলাম যে একটা ডাক্ট দেখতে যেমন, এবং ডাক্টের ভিতরে যদি আমরা ডেন্স কিছু দিয়ে ফিল করি সেরকম ক্যালসিফিকেশন, এটাকে বলে রড লাইক ক্যালসিফিকেশন। দিস ইজ অলসো এ বিনাইন ক্যালসিফিকেশন। আচ্ছা, এখন আমরা আসি, এটা রড লাইক ক্যালসিফিকেশন না, এটা হচ্ছে আমাদের একটা ভাস্কুলার টেরিটরি দিয়ে যাচ্ছে, এটা ভাস্কুলার ক্যালসিফিকেশন। এগুলো আমরা সাধারণত আমাদের রিপোর্টে মেনশন করি না, কারণ এটা একটা নর্মাল প্রসেস, এই জন্য আমরা সাধারণত ভাস্কুলার ক্যালসিফিকেশন আমাদের রিপোর্টে মেনশন করি না। এখন দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাস্কুলার ক্যালসিফিকেশন, কিন্তু এই জায়গাটা খেয়াল করেন, এখানে আমরা একটা লিশন দেখতে পাচ্ছি, কিন্তু লিশনের যে ক্যালসিফিকেশন, এই ক্যালসিফিকেশন গুলো দেখেন, কোনোটা মাইক্রো, কোনোটা ম্যাক্রো, কোনোটা লম্বা, কোনোটা রাউন্ডেড, এই যে বিভিন্ন একটা প্লিওমরফিক একটা শেপ দিচ্ছে, এটাকেই বলা হয় প্লিওমরফিক ক্যালসিফিকেশন। অনেকে জানেন যে প্লিওমরফিক ক্যালসিফিকেশন, দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ প্লিওমরফিজম, যে ডিফারেন্ট শেপের ডিফারেন্ট টাইপের, এটা হচ্ছে প্লিওমরফিক ক্যালসিফিকেশন। সো দিস ইজ হাইলি সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি। আচ্ছা, এখানে আমরা আরেকটা লিশন আছে দেখি, এই লিশনটা খেয়াল করেন যে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্রো ক্যালসিফিকেশন আছে এবং সেই সাথে মাইক্রো ক্যালসিফিকেশনও কিছু আছে, কিন্তু জায়গাটা হচ্ছে একটা ছোট ডিস্ট্রিবিউশনের মধ্যে, এবং এটা যে লিশনের মধ্যে, এই লিশনের মার্জিনটা ইরেগুলার। যদিও এখানে ম্যাক্রো ক্যালসিফিকেশন আছে, কিন্তু খেয়াল করেন তার সাথে কিছু প্লিওমরফিজমও আছে এই ক্যালসিফিকেশনের গুলোর মধ্যে, এবং এটা যে লিশনের মধ্যে, সেই লিশনটার মার্জিনও ইরেগুলার। এই জন্য দিস ইজ এ সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি। এখন আমাদের ডেসক্রিপ্টর যেটা হলো, আমরা প্রথমে ব্রেস্ট কম্পোজিশন বললাম যে ব্রেস্টে কি কি কম্পোজিশন থাকতে পারে। নেক্সট আমরা দেখলাম যে ম্যাস কি কি হতে পারে। আমরা একটু পয়েন্টারে আসি, আমাদের ম্যাস কি কি হতে পারে, শেপ, মার্জিন, ডেনসিটি, এবং এটা আমাদেরকে গাইড করবে তিনটার একসাথে করে আমরা একটা গাইডেন্সে যাব। তারপর অ্যাসিমেট্রি, এবার হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটেড ফিচার। অনেক সময় আমরা সরাসরি লিশন দেখতে পারি না, কিছু কিছু অ্যাসোসিয়েটেড ফাইন্ডিং আমাদেরকে হেল্প করে লিশন ডিটেকশনে। একটা হচ্ছে স্কিন, ইজ দেয়ার এনি স্কিন রিট্রাকশন, ইজ দেয়ার এনি নিপল রিট্রাকশন, অর স্কিন থিকেনিং মোর দেন 2 মিলিমিটার, এনি ট্রাবিকুলার থিকেনিং, অ্যাক্সিলারি অ্যাডেনোপ্যাথি, আর্কিটেকচারাল ডিসটরশন, আর ক্যালসিফিকেশন। এগুলো দেখে আমরা এটা এটা আমরা বলি অ্যাসোসিয়েটেড ফিচার, আমরা কোনো লিশন ডিটেকশনের চেষ্টা করি। যেমন আমরা যদি এই লিশনটাতে আসি, আমরা যদি প্রথম হঠাৎ করে আমরা তাকাই, প্রথমে মনে হবে যে আমরা তেমন কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু আমরা যদি আমাদের আগের ইয়াতে আমরা যদি যাই, আপার 1/3, মিডল 1/3, লোয়ার 1/3, তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি এখানে একটা অ্যাসিমেট্রিক ডেনসিটি আছে। এবং একই সাথে আমরা যদি এটা নাও দেখি, আমরা এই ব্রেস্টে যেমন নিপিলটা দেখতে পাচ্ছি, এখানে আমরা কোনো নিপিল দেখতে পাচ্ছি না, নিপিলটা রিট্রাক্টেড হয়ে গেছে। তাহলে দিস আর দ্য অ্যাসোসিয়েটেড ফিচার, যে আমি যদি লিশনটা নাও দেখতে পারতাম, আমি যখন নিপিল ইভালুয়েশন করতে যেতাম তখনই আমি দেখতাম এখানে নিপিলটা নাই, এবং এখানে কিছু আর্কিটেকচারাল ডিস্টরশন আছে, তখন আমরা সেকেন্ডারিলি আমরা এখানে খুঁজে পাবো ইয়েস দেয়ার ইজ সামথিং হিয়ার। তো এভাবে আমরা কিছু সেকেন্ডারি সাইন দিয়ে আমরা বুঝি যে হ্যাঁ এখানে একটা লিশন আছে। এখন আমাদের সমস্ত করা শেষ, এখন আমরা একটা কনক্লুশনে আসবো। আমি যদি লিখি যে হ্যাঁ দেয়ার ইজ এ এসওএল ইন দ্য ব্রেস্ট, এসওএল ইন দ্য ব্রেস্ট কখনোই একটা রিপোর্ট হইতে পারে না। আমাকে অবশ্যই আমার রিপোর্টে লিখতে হবে আমার ডায়াগনোসিস কি, এবং এবং তাকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলতে হবে। সেই ক্যাটাগরি শুধু আমি যে শুধু ক্যাটাগরি লিখে দিলাম তা না, এই ক্যাটাগরির মধ্যেও আমাকে কিছু রিকমেন্ডেশন আমাকে করে দিতে হবে। যেমন আমি যদি বিনাইন ভাবি, তাহলে আমাকে রিকমেন্ডেশন করে দিতে হবে যে দিস পেশেন্ট শুড বি রুটিনলি স্ক্রিনিং। অথবা আমি যদি প্রবাবল বিনাইন ভাবি, তাহলে আমাদেরকে বলতে হবে আইদার শর্ট ইন্টারভেল ফলো আপ, আর অনেক সময় আমরা ভাইরাস 3 তে আমরা টিস্যু ডায়াগনোসিসেরও হেল্প নিতে পারি। আর 4 থাকলে আমরা বলবো যে টিস্যু ডায়াগনোসিস করতে, আর হচ্ছে 5 এ হচ্ছে অবশ্যই টিস্যু ডায়াগনোসিস হবে, আর 6 আমরা বলি যখন অলরেডি একটা পেশেন্ট ডায়াগনস্টিক্যালি বায়োপসিক্যালি প্রুভেন হয়ে আমাদের কাছে আসে ফার্দার ইভালুয়েশনের জন্য, তখন আমরা ওটাকে ভাইরাস 6 বলি। তাহলে আমাদের একটা স্ট্যান্ডার্ড রিপোর্টিং এ অবশ্যই আপনারা যে সেন্টারে প্র্যাকটিস করবেন বা কাজ করবেন, এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করবেন। দেয়ার মাস্ট বি অ্যান ইন্ডিকেশন। ব্রেস্ট কম্পোজিশন, এই কম্পোজিশনটা আমাকে গাইড করবে যে আমার রিপোর্টিং আমি যেটা করলাম এটা কি 100% অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা কতটুকু, 100% হবে না, মানে অ্যাকুরেসির সম্ভাবনাটা কতটুকু। যদি সিডি থাকে তাহলে আমার অ্যাকুরেসিটা লো হবে, কারণ হচ্ছে যেহেতু ডেন্স ব্রেস্ট আমাকে অ্যাডিশনাল ইমেজিং এর হেল্প নিতে হবে। আর হচ্ছে আমাকে কিছু ইম্পর্টেন্ট ফাইন্ডিং অবশ্যই আমার রিপোর্টে মেনশন করতে হবে, যে সাইজ, শেপ, অ্যাসিমেট্রি আছে কিনা, ক্যালসিফিকেশন আছে কিনা, এবং যদি সম্ভব হয় তাহলে প্রিভিয়াস রিপোর্টের সাথে কম্পেয়ার করতে। কিন্তু আমাদের দেশে আসলে ম্যাক্সিমামই পেশেন্ট আসে ফিল্ম ছাড়াই আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের একটা ফাইনাল অ্যাসেসমেন্ট হবে, একটা কমেন্ট থাকবে এবং তার সাথে একটা ফাইনাল অ্যাসেসমেন্ট হবে যে আমি ভাইরাস কি ভাবতেছি, এবং এই ভাইরাসের জন্য আমার নেক্সট ম্যানেজমেন্ট কি হবে, আমি সেটা আমার সার্জনকে আমি একটা গাইড দিব, এবং যদি প্রয়োজন হয় আমি আমার রেফারিং ক্লিনিশিয়ানের সাথে কথা বলবো। তাহলে এটাই আমরা বললাম যে আমাদের রিপোর্টস আমাদের ভাইরাস দেওয়ার উদ্দেশ্য কি। আমাদের ভাইরাস দেওয়ার উদ্দেশ্য হলো, মনে করেন আমি একটা লিখলাম এসওএল ইন দ্য ব্রেস্ট, আমি আমার রিপোর্টে লিখে দিলাম,
এখন কি সার্জন দেখে বুঝবে সে এসওএল ইন দা ব্রেস্ট মানে কি বুঝাচ্ছে? কখনোই বুঝান। আমি বুঝলাম যে একটা ইরেগুলার ব্রেস্ট লিশন লিখে দিলাম। সার্জন কি বুঝবে ইরেগুলার ব্রেস্ট লিশন কেন? এখন একটা হতে পারে ক্রনিক ম্যাস্টাইট অ্যাবসেসও ইরেগুলার হতে পারে, ফ্যাট নেক্রোসিসও ইরেগুলার হতে পারে, কার্সিনোমাও ইরেগুলার হতে পারে। তাহলে আমি এই যে ভাষা লিখলাম, তাহলে এই ভাষা দিয়ে আমার ক্লিনিশিয়ানের সাথে আমার কমিউনিকেট করা খুবই ডিফিকাল্ট। তাহলে আমেরিকান কলেজ অফ রেডিওলজি ওরা বলছে যে ঠিক আছে আমরা এমন একটা ভাষায় কথা বলি যেখানে আমি যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করবো সেখানে ক্লিনিশিয়ানও সেই ল্যাঙ্গুয়েজ সেম ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলবো এবং তারা আমার রিপোর্ট দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ আমি কি বুঝাইতে চাইছি। আমাকে ওভার দা ফোনে বারবার তাকে হেল্প নিতে হবে না, বা যে কেউ আমার মানে ইজিলি আমার রিপোর্টটা আন্ডারস্ট্যান্ডেবল হয়। মানে সার্জন ক্লিনিশিয়ান যে কোনো কাছে মানে ওয়াইডলি অ্যাকসেপ্টেবল টার্ম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থাকবে আমার ওই রিপোর্টিং এর মধ্যে। এই জন্য আমরা ভাইরাসটা মানে ভাইরাসটা রেকমেন্ডেশন হয়েছে। এখন ভাইরাস 1 কি? ভাইরাস 1 হচ্ছে সাধারণত আমাদের যখন কোনো ম্যালিগনেন্সি থাকে না বা কোনো কিছু নাই, নর্মাল থাকে, তখন আমরা সাধারণত এটাকে ভাইরাস বলি। নেগেটিভ ফর ম্যালিগনেন্সি আমরা সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রুটিন স্ক্রিনিং রেকমেন্ডেড করি। এবং এখানে লাইকলিহুড অফ ক্যান্সার আমরা যেটা বলি, আমরা প্রবাবিলিটি বলি সবসময়। এই ভাইরাস হচ্ছে দ্য প্রবাবিলিটি। প্রবাবিলিটি হচ্ছে ক্যান্সার হওয়ার 0%। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাদেরকে সাধারণত বলি এরকম যখন আমাদের একদম নর্মাল একটা ব্রেস্ট থাকে, যদি ভাস্কুলার ক্যালসিফিকেশনও থাকে আমরা এটা মাইন্ড করি না, আমরা ওটাকে নর্মাল হিসেবে ধরে আমরা এটাকে ভাইরাস 1 বলি। নেক্সট ভাইরাস 2। ভাইরাস 2 হচ্ছে এটা হচ্ছে একটা বিনাইন লিশন, এবং এখানেও আমরা যদি ভাইরাস 2 কোনো লিশন আমরা চিন্তা করি তাহলে এই লিশনটাকে আমরা রুটিন স্ক্রিনিং এর মধ্যে বলি। ফার্দার ম্যানেজমেন্ট হবে রুটিন স্ক্রিনিং এ, এবং এখানেও লাইকলিহুড অফ ক্যান্সার হচ্ছে 0%। এখন হচ্ছে ভাইরাস 2 সাধারণত আমরা কোন ধরনের লিশন গুলাকে বলি? যেমন যদি কোনো পেশেন্ট ফলো আপ আফটার ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি হয় এবং আমরা কোনো প্যাথোলজি কিছু পাইনি, বাট দের ইজ সাম ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করা হয়েছে, আমরা এটাকে ভাইরাস 2 এর মধ্যে করবো। এনি কাইন্ড অফ ইনভলিউটিং অর ক্যালসিফাইড ফাইব্রোঅ্যাডেনোমা আমরা এটাকে ভাইরাস 2 ধরবো। যদি মাল্টিপল লার্জ রড লাইক লিশন ক্যালসিফিকেশন থাকে, যেটা আমরা বললাম প্লাজমা সেল ম্যাস্টাইটিসে, সেটাকে আমরা বলবো হচ্ছে ভাইরাস 2 লিশন। যদি ইন্ট্রামেমারি লিম্ফ নোডস থাকে এগুলোকে আমরা বলবো ভাস্কুলার ক্যালসিফিকেশন। এগুলো আসলে একসময় ভাইরাস 2 বলা হতো, এখন এটাকে ভাইরাস 1 বলা হয়। আর কিছু যদি ব্রেস্ট ইমপ্ল্যান্ট থাকে এটাকে আমরা ভাইরাস 2 বলি। আর্কিটেকচারাল ডিস্টরশন যদি প্রায়র সার্জারি থাকে, কোনো স্কার থাকে, এটাগুলোকে আমরা ভাইরাস 2 বলি। আর আদার যে একদম বিনাইন লিশন, যেমন এটা আমরা একটু আগে বললাম ফ্যাট কন্টেইনিং লিশন, যেমন ওয়াইল্ড সিস্ট, লাইপোমা, গ্যালাক্টোসিল, হামাটোমা, এগুলোকে আমরা সাধারণত ভাইরাস 2 বলি। এখন আমরা আসি এই লিশনটার ক্ষেত্রে। এখানে আমরা একটা লিশন দেখতে পাচ্ছি, লিশনটার মার্জিন ওয়েল ডিফাইন, লিশনের মার্জিন ওয়েল ডিফাইন। এই ধরনের লিশনটাকে আমরা বলি সাধারণত ভাইরাস 2 লিশন। এবং আমরা শুধু পেশেন্টের হচ্ছে শেপ সাইজ এটাই দেখি না, আমরা অনেক সময় পেশেন্টের ভাইরাস লেখার সময় শুধু যে ইমেজিং ফাইন্ডিংটাকে আমরা ইম্পর্টেন্স দিই না, আমরা ইম্পর্টেন্স দিই পেশেন্টের এজ, আমরা ইম্পর্টেন্স দিই পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি। যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট কার্সিনোমা থাকে, আবার যদি এজেড পেশেন্ট থাকে, মনে করি একটা 50 ইয়ার্স এজেড পেশেন্ট, তার আগের ইমেজিং এ তার কোনো এরকম ওয়েল ডিফাইন্ড লিশন ছিল না, কিন্তু এখনকার ইমেজিং এ তার আমি একটা ওয়েল ডিফাইন্ড লিশন দিচ্ছি। 60 ইয়ার্স এজে ফাইব্রোঅ্যাডেনোমা খুবই আনকমন, তাহলে সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমার গ্রেডিংটা হায়ার হবে। যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমার গ্রেডিংটা একটু হায়ার হয়। যদিও 20-র মধ্যে এটা আমরা লিখি না 2, কিন্তু দেখা যাচ্ছে যে 30 হলে আমরা সাধারণত, যদিও বিনাইন ফাইন্ডিং, আমরা সাধারণত একটু গ্রেড 3 একটু হায়ার গ্রেডিং এ রাখি। আচ্ছা, আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা ম্যামোগ্রাফিতে আমরা বললাম যে ম্যামোগ্রাফিতে আমরা লিশন আমরা এরকম ওয়েল সার্কামস্ক্রাইবড এবং এরকম আইসোডেন্স টু প্যারেনকাইমা এরকম একটা লিশন দেখতে পাচ্ছি। আল্ট্রাসোনোগ্রামে আমরা কি দেখি? আল্ট্রাসোনোগ্রামে আমরা সলিড লিশন সাধারণত এরকম হাইপোইকোইক দেখি, এবং এটা হচ্ছে আমাদের ফ্যাট ওয়েল ডিফাইন্ড হাইপোইকোইক লিশন আমরা এইভাবে দেখতে পারি। নেক্সট আমরা আসি নুরজাহান বেগম 70 ইয়ার্স। আমরা এই পেশেন্টটাকে দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি এটা কম্পেয়ার করি, এটা কিন্তু ডেনসিটিটা হাই ডেনসিটি লিশন, কিন্তু খেয়াল করেন শুধু ডেনসিটি দেখলে হবে না, মার্জিনটা কেমন, একদম ওয়েল সার্কামস্ক্রাইবড, মাল্টিপল লিশন, 2 ব্রেস্টে অলমোস্ট সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড। খেয়াল করেন একদম অলমোস্ট সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড। তাহলে আমরা যদিও ডেনসিটি হাই, আমরা ডেনসিটিটাকে এখানে ইভ্যালুয়েশনে আনবো না, আমরা ডেনসিটিটাকে নেয় নাকি, যদিও পেশেন্টের বয়স 70, এই জন্য আমরা এটাকে বিনাইনও বলতে পারবো না, আমরা এটাকে ভাইরাস 3 বললাম, যে প্রবাবল বিনাইন ফাইন্ডিং হতে পারে। এখন আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম করি পেশেন্টটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েল ডিফাইন্ড সিস্ট। আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে হাই ডেনসিটি কার্সিনোমার ক্ষেত্রেও হতে পারে, আবার সিস্টের ক্ষেত্রেও হতে পারে, কিন্তু সিস্টের ক্ষেত্রে হচ্ছে ওয়েল ডিফাইন্ড মার্জিন হবে, আর কার্সিনোমার ক্ষেত্রে ইল ডিফাইন্ড মার্জিন হবে। আর সিস্ট আমরা আল্ট্রাসোনোগ্রামে কেমন দেখি, এরকম একটা অ্যানিকোইক মানে হচ্ছে যার ভিতরে কোনো ইকো থাকবে না, এবং অনেক সময় আমরা পোস্টেরিয়র ওয়াল এনহ্যান্সমেন্ট দেখতে পাই, মানে পোস্টেরিয়র ওয়ালটা সাদা দেখতে পারি, এটাকে বলে পোস্টেরিয়র ওয়াল এনহ্যান্সমেন্ট, কিন্তু সবসময় আমরা দেখতে পাবো না। কি জন্য? কারণ অনেক সময় বিশেষ করে ব্রেস্টের সিস্টের ক্ষেত্রে অনেক সময় ভিতরে কিছু ডেব্রি থাকে, এই ডেব্রির জন্য পোস্টেরিয়র ওয়ালটা অনেক সময় এনহ্যান্সমেন্ট আমরা দেখি না। এই জন্য আমরা যখন অ্যানিকোইক এরিয়া এরকম দেখি তখন আমরা এটাকে সিস্ট বলি। নেক্সট বিলকিস আক্তার। বিলকিস আক্তার আমরা যদি লিশনটা দেখি, লিশনের একটা ওয়েল ডিফাইন এবং লো ডেনসিটি লিশন, এটা হচ্ছে আমাদের একটা ভাইরাস 2 লিশন। এবং আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম করি এই পেশেন্টের, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েল ডিফাইন হাইপো ইকোইক। আল্ট্রাসোনোগ্রামে আমরা সলিড লিশন সাধারণত হাইপো ইকোইক বলি, আর হচ্ছে সিস্ট আমরা বলি অ্যানিকোইক।
তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়েল ডিফাইন্ড হাইপোইকোইক লিশন। আচ্ছা, এই লিশনের ক্ষেত্রে আমরা দেখি এগেইন একটা লো ডেন্সিটি লিশন, দুই ভিউতে দেখা যাচ্ছে এবং মার্জিন ওয়েল ডিফাইন্ড। এটা হচ্ছে আমরা যদি আল্ট্রাসাউন্ড করি তাহলে দেখা যাচ্ছে একদম ওয়েল মার্জিনেটেড লিশন, হাইপোইকোইক, কোনো মার্জিনাল ইরেগুলারিটি নাই। সো দিস আর দ্য বিনাইন লিশন, ভাইরাস 2 লিশন। এখন আমরা আসি একটু ভাইরাস 3 লিশন। ভাইরাস 3 লিশন হচ্ছে দিস ইজ প্রবাবলি বিনাইন লিশন। কারণ হচ্ছে দেয়ার ইজ লেস দেন 2% ইকুয়াল অর লেস দেন 2% চান্স অফ ম্যালিগনেন্সি। এখন এই ভাইরাস 2 লিশনের মধ্যে কারা কারা পড়ে? মনে করি একটা ওয়েল ডিফাইন্ড লিশন, সার্কামস্ক্রাইব ম্যাস, বেসলাইন ম্যামোগ্রাফে, ওয়েল ডিফাইন্ড লিশন, কিন্তু আবার কোথাও কোনো ফোকাল অ্যাসিমেট্রি আছে। ওই যে আমরা বললাম যে কোনো পেশেন্টের হয়তো বা ফ্যামিলি হিস্ট্রি যদি একটু পজিটিভ থাকে কিংবা একটু এজেড পেশেন্ট, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত ভাইরাস 3 লিশন দিই। মনে করেন এই পেশেন্টটা যদি আমরা দেখি, যদিও ওয়েল ডিফাইন্ড লিশন এবং আমরা এখানে যে দেখতে পাচ্ছি কিছু ক্যালসিফিকেশন, এই ক্যালসিফিকেশনটা হচ্ছে একদম মানে ম্যালিগনেন্ট অ্যামরফাস ক্যালসিফিকেশন না, কিন্তু সাম সর্ট অফ আমি বুঝতে পারছি যে এখানে কিছু অ্যাবনর্মালিটি আছে, কিন্তু আমি এটাকে আবার ম্যালিগনেন্সিও বলতে পারছি না, আবার এটাকে আমি 100% বিনাইনও বলতে পারছি না। এই ধরনের লিশনগুলোকে আমরা সাধারণত ভাইরাস 3 ক্যাটাগরি বলি, এই কারণে যে যেন এটা শর্ট ইন্টারভেল ফলো আপ হয়, এই কারণে আমরা এগুলোকে 3 ক্যাটাগরির মধ্যে ফেলি। এবার ভাইরাস 4 ক্যাটাগরিতে আমরা আসি। ভাইরাস 4 ক্যাটাগরি হচ্ছে এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এ, বি এন্ড সি। এ কারা, বি কারা এবং সি কারা? এ হচ্ছে যে আমরা যখন কোনো পেশেন্টের আলট্রাসোনোগ্রাম হোক আর ম্যালিগনেন্সি হোক, আমরা কিছু বলি, আমরা কিছু হার্ড ফাইন্ডিং, কিছু হার্ড ফাইন্ডিং থাকে, কিছু সফট ফাইন্ডিং থাকে, যার ভিত্তিতে আমরা বলি এগুলা ম্যালিগনেন্সি কিনা। যেমন হার্ড ফাইন্ডিং গুলো কি, আমরা একটু আগে যেটা দেখলাম যে হার্ড ফাইন্ডিং এর মধ্যে এক হচ্ছে প্রথম আমাদের মার্জিনের কি মার্জিন রেগুলার না ইরেগুলার। আরেকটা ফাইন্ডিং হচ্ছে যে আমাদের ক্যালসিফিকেশন আছে কি নাই। আরেকটা ফাইন্ডিং হচ্ছে যে আমাদের ম্যামোগ্রাফির ক্ষেত্রে ডেনসিটি কেমন, আর আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে হচ্ছে পোস্টো অ্যাকোস্টিক শ্যাডো কেমন, এজ শ্যাডো কেমন, এরকম কিছু ফাইন্ডিং আছে। কিন্তু মোস্ট অফ দ্য হার্ড ফাইন্ডিং হচ্ছে আমাদের মার্জিন, শেপ, ক্যালসিফিকেশন, এগুলো হচ্ছে আমাদের হার্ড ফাইন্ডিং। আর সফট ফাইন্ডিং হচ্ছে আদার যেগুলো আছে, আর্কিটেকচারাল ডিসরাপশন, নিপল রিট্রাকশন, এরকম যদি থাকে, এগুলো হচ্ছে সফট ফাইন্ডিং। তাহলে যখন কোনো লিশনের একটা হার্ড ফাইন্ডিং থাকবে, তখন আমরা এটাকে বলি লো সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি, মানে একটা সাসপিশিয়াস ফাইন্ডিং থাকে, তখন আমরা এটাকে বলি লো সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি, লাইক মোর দেন 2 থেকে ইকুয়াল অর লেস দেন 10% চান্স অফ ম্যালিগনেন্সি। যখন এরকম হার্ড ফাইন্ডিং দুইটা থাকে বা সাসপিশিয়াস ফাইন্ডিং দুইটা থাকে, তখন আমরা বলি ভাইরাস 4B লিশন, দ্যাট ইজ এখানে গ্রেটার দেন 10 টু লেস দেন অর ইকুয়াল 50% চান্স অফ ম্যালিগনেন্সি। আর যখন 3টা লিশন থাকে, তখন এটাকে আমরা বলি হাইলি সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি, লাইক মোর দেন 50% টু লেস দেন 95%। অনেকে এটাকে 4C কে অনেকে আবার 5 ক্যাটাগরিতেও ফেলতে পারে, মানে যার হার্ড 3টা ফাইন্ডিং এ থাকবে সে আসলে হাইলি সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি। এখন এটা আমরা বললাম যে কিভাবে আমরা এটা করি। যেমন আমি যদি এই পেশেন্টের ক্ষেত্রে দেখি, তাহলে হচ্ছে আপনাদের লিশন ডিটেক্ট করা কঠিন এবং দেখায় এখানে একটা লিশন আছে এবং এর মার্জিনটা খুবই একটা শাটেল একটা মার্জিন, ইরেগুলার মার্জিন, একদম ওয়েল ডিফাইন্ড মার্জিন আমরা বলতে পারছি না। সো দিস ইজ এ 4A লিশন। আমরা যদি আল্ট্রাসোনোগ্রাম করি, খেয়াল করেন এই মার্জিনটা কেমন, লিশনটা রাউন্ডেড এবং মার্জিন আমরা এখানে দেখতে পাচ্ছি মার্জিনটা ইরেগুলার। সো দিস ইজ এ 4A, কারণ আমি একটা খালি হার্ড ফাইন্ডিং পাচ্ছি যে মার্জিন ইরেগুলার, কোনো পোস্টো অ্যাকোস্টিক শ্যাডো পাচ্ছি না, ক্যালসিফিকেশন পাচ্ছি না। সো আমরা এটাকে একটা 4A ক্যাটাগরির মধ্যে ফেললাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি ভাইরাস 5 লিশন। ভাইরাস 5 লিশন আসলে খুবই অবভিয়াস একটা লিশন। এটা হচ্ছে যে কেউ ডায়াগনোসিস করতে পারে, মানে যারা একদম নবীন তারাও ডায়াগনোসিস করতে পারে। আমাদের চ্যালেঞ্জ আসলে ভাইরাস 4 লিশন এবং ভাইরাস 3 লিশন, যে কোন লিশনটা 3 হবে এবং কোন লিশনটা 4 হবে। কারণ আমি যদি কোনো লিশন 3 দিয়ে দিই, তাহলে আমি তাকে শর্ট ইন্টারভেল ফলো আপের মধ্যে ফেলে দিলাম একটা ক্যান্সারের পেশেন্টকে। আবার যদি ভাইরাস 4 লিশন আমি এটাকে মানে 3 লিশন আমি এটাকে 2 লিশন বা 3 লিশন আমি এটাকে 5 বলে দিলাম, তাহলে আমি ওভার ডায়াগনোসিস করে ফেললাম। এই জন্য 3 আর 4 লিশন ডিটেকশন করাটাই আসলে খুব ডিফিকাল্ট। যেমন আমার ভাইরাস 5 লিশন কারা, আমরা একটু আগে বললাম যেটা স্পেকুলেটেড, ইরেগুলার হাই ডেন্সিটি ম্যাস, সেগমেন্টাল লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট অফ ক্যালসিফিকেশন, ইরেগুলার স্পেকুলেটেড ম্যাস এন্ড অ্যাসোসিয়েটেড উইথ প্লিওমরফিক ক্যালসিফিকেশন, টিপিক্যাল ফিচার অফ ভাইরাস 5। কিন্তু ভাইরাস 5 আসলে আমরা সবাই বুঝতে পারি মেইন আমাদের প্র্যাকটিসটাই আসলে ভাইরাস 3 আর ভাইরাস 4 এর জন্য। নেক্সট ফাইনালি হচ্ছে বায়োপসি প্রুভেন ম্যালিগনেন্সি। যখন একটা পেশেন্ট আমাদের কাছে বায়োপসি করে ডায়াগনোসিস নিয়ে আসে, নানা কারণে আনতে পারে, যে একটা হচ্ছে তার আরো মাল্টিপল লিশন আছে কিনা এটা দেখার জন্য, তারপরে হচ্ছে মানে স্যাটেলাইট লিশন আছে কিনা এটা দেখার জন্য, তারপরে লিম্ফ নোডের স্ট্যাটাস জানার জন্য, এগুলোর জন্য অনেক সময় আসে। আবার এনএসিটি দেওয়ার পরেও হচ্ছে ইভালুয়েশনের জন্য আসে। এই সমস্ত কেসগুলা ভাইরাস 6 হবে। আবার কোনো পেশেন্টের হচ্ছে এনএসিটি দেওয়ার পরে পেশেন্টের সার্জারি হলো, কিন্তু এখনো রেডিওথেরাপি দেওয়া হয়নি, সেই লিশনটাকেও আমরা যদি রেডিওথেরাপি ইন্ডিকেটেড থাকে কিন্তু রেডিওথেরাপি এখনো দেওয়া হয়নি, তাহলে সে 6 ক্যাটাগরি। মানে ব্যাপারটা হচ্ছে যতক্ষণ তার কমপ্লিট না হবে
ডায়াগনোসিস থেকে ট্রিটমেন্ট কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত সে 6 ক্যাটাগরির মধ্যে থাকবে। কিন্তু অনেক সময় অনেক কার্সিনোমা থাকে যার কেমো রেডিওথেরাপি দেওয়ার দরকার নাই, তাহলে তার ওখান থেকে সেখান থেকে আবার আফটার ফলো আপ থেকে সে আর 6 এ থাকবে না, সে আবার তার অ্যাকর্ডিং টু ফাইন্ডিং সে চলে যাবে। আর যদি কোনো পেশেন্টের কেমো রেডিওথেরাপি শিডিউল আছে কিন্তু সে এখনো নেয়নি, সে স্টিল 6 ক্যাটাগরির মধ্যে থাকবে। এখন আমরা আসি কিছু কেসের মাধ্যমে কেসের ডিসকাশনে। এই কেসগুলোতে আমি একটু আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন হেল্প করছি। আপনারা যত তাড়াতাড়ি রেসপন্ড করবেন আমরা তত তাড়াতাড়ি সামনে প্রসিড করতে পারবো। আচ্ছা, এই কেসটা আমি নিজে আগে একটু বলে নিই, তারপরে আমি আপনাদের যখন পার্টিসিপেট দরকার আমি বলবো। যেমন এটা একটা, আমরা যদি ব্রেস্ট ডেন্সিটি দেখি, এটা একটা ব্রেস্ট ডেন্সিটি ক্যাটাগরি এ লিশন, ওয়েল ডিফাইন্ড ওভাল শেপেড লিশন, আপার আউটার কোয়াড্রেন্টে আছে এবং ব্রেস্ট প্রবাবলি বিনাইন, মানে সরি এটা বিনাইন লিশন, ভাইরাস 2 লিশন। একটু আগে আমরা এটা দেখলাম যে এটা একটা ভাইরাস 3 লিশন। আমরা ওইভাবে ডিসক্রাইব করবো যে ওয়েল ডিফাইন্ড হাই ডেন্সিটি লিশন। এই লিশনগুলো মোটামুটি আপনাদেরকে আমি একটু আগেই দেখালাম। এখন এটা হচ্ছে আরেকটা লিশন, যে এখানে দেখা যাচ্ছে যে দুইটা লিশন আছে। একটা হলো, আমরা যদি একটু আগে আমরা বললাম যে আমরা যদি এভাবে লাইন টানি, সরি এভাবে লাইন টানি, তাহলে দেখেন একটা লিশন আপার, আউটার, আপার, ইনার। তাহলে আমাদেরকে দুইটা ইয়াতে না করলে আমরা আসলে বুঝতে পারবো না যে লিশনটা কি। তাহলে এটা হচ্ছে আমাদের মাল্টিসেন্ট্রিক লিশন, একটা আপার ইনার, একটা আপার আউটার। আচ্ছা, আমরা একটু কেসে আসি। এখানে আমরা যদি একটা আসি, তাহলে এটা হচ্ছে আমাদের, যদি এখানে লাইন টানি, এখানে লাইন টানি, তাহলে মোরালেস লিশনটা লোয়ার অ্যান্ড ইনার কোয়াড্রেন্টে। এখানেও যদি আমরা দেখি যে এখানে একটা ইরেগুলার আমরা একটু দেখতে পারি, এখানে একটা টিবিউলার ওপাসিটি আমরা দেখি। এখানে ডেফিনিট ম্যাস নাই, কিন্তু এখানে একটা টিবিউলার ওপাসিটি আছে এখানে লেফট ব্রেস্টের এখানে। এবং আমরা যদি দেখি, দেখেন এখানে একটা ডার্ক টেকটেশিয়া আছে, ডার্ক টেকটেশিয়া এবং সাথে সাথে ওয়াল মাইক্রো ক্যালসিফিকেশন, এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, ডার্ক টেকটেশিয়া। এবং খেয়াল করলে দেখবেন কিছু ক্যালসিফিকেশন আছে। আমি আপনাদেরকে এই কেসগুলো বলে দিচ্ছি, তারপরে আপনাদের ধাঁধা থাকবে পরে। আচ্ছা, এরপরে আসেন নেক্সট, এবার আপনারা আসেন লিশন কোথায় দেখা যাচ্ছে। কেউ কি বলবেন লিশন কোথায় দেখা যাচ্ছে? Any student, please. Upper and outer. কোন ব্রেস্টে? রাইট না লেফট? Right. রাইট। আচ্ছা, আমি পয়েন্ট করি এই জায়গাটায়। একটু সামনে। হ্যাঁ, আপনারা একটু পার্টিসিপেট করেন, স্টুডেন্টরা পার্টিসিপেট করেন, আমি স্টুডেন্টের পার্টিসিপেশন চাচ্ছি। কোন ব্রেস্টে এটা- লিশন এবং কোন কোয়াড্রেন্টে? আরেকটু নিপলের দিকে। এখানে আরেকটু পিছনে একটু লেফটে হবে, লেফটে। হ্যাঁ, ম্যাডাম, এটা লেফটে কে বলছেন? লেফটে নিপল রিট্রাকশন দেখতে পাচ্ছি। আচ্ছা, কোনো টিচার বলবেন না, আমি স্টুডেন্টের কাছে আস্ক করছি। হ্যাঁ, তাহলে হচ্ছে লেফটে আমরা যদি খেয়াল করি, দেখেন এই নিপিলের সাথে আমরা যদি এই নিপিল কম্পেয়ার করি, তাহলে আমার এখানে এই নিপিলটা রিট্রাক্টেড এবং এখানে স্কিনটাও দেখেন একটু ফোকাল স্কিন থিকেনিং আছে। আমরা একটা বলছিলাম যে আমরা সবসময় বাইরের কন্টুরটা খেয়াল রাখবো, যে বাইরের কন্টুরটা কেমন। আমরা যদি এই কন্টুরটা ঘুরে আসি, এখানে দেখেন এখানে কন্টুরটা কি হয়েছে, এখানে পুরো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিস্টরশন হয়েছে, প্যারেনকাইমাল ডিস্টরশন। হ্যাঁ, এই জন্য আমরা বললাম আমরা অনেক সময় সরাসরি ম্যাচ দেখতে পারি না, আমরা কিন্তু সরাসরি এখানে ম্যাচ বুঝতে পারছি না, কিন্তু আমরা সেকেন্ডারিলি যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হাই ডেন্সিটি এরিয়া আছে, কিন্তু তার থেকেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আর্কিটেকচারাল ডিস্টরশন আছে। আপনারা যদি এটার সাথে এটা আপার থার্ড, মিডিল থার্ড কম্পেয়ার করেন, আমি একটু আগে যেভাবে আপনাদেরকে বলেছিলাম, আমরা যদি এইভাবে একটু দেখি, দেখেন এখানে আমরা যদি দেখি আপার থার্ড, মিডিল থার্ড, লোয়ার থার্ড, তাহলে আপনি দেখেন এই পাশের সাথে যদি এই পাশে কম্পেয়ার করেন, দেখেন ইজিলি আপনি ডিটেক্ট করবেন এখানে এক্সট্রা ডেন্সিটি আছে এবং ডিস্টরশন আছে। এখানে খেয়াল করেন এখানে একদম কনকেভ হয়ে গেছে এই জায়গাটা, কিন্তু সবসময় দেখেন এটা একটা সুন্দর কন্ট্রোল মেনটেন করবে। তো আমরা এইভাবে আমাদের লিশনগুলো ডিটেক্ট করব। নেক্সট আমরা আসি, এটা হচ্ছে পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাম ইভালুয়েশন, লেফট ব্রেস্টে 3 to 4 o'clock এরকম একটা লিশন। ঠিক আছে? আচ্ছা, আল্ট্রাসোনোগ্রামে আমরা ম্যালিগনেন্সি, ম্যাডাম Sorry? এই পেশেন্টের লিম্ফ নোড গুলো কি নরমাল? হ্যাঁ, এই পেশেন্টের খাইলাম ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নরমাল বলি। আর যদি আমরা থিকেনও দেখি, সবসময় আমরা মেটাস্ট্যাটিক বলতে পারি না। আচ্ছা, আমরা লিম্ফ নোডে আসবো পরে। এখন একটু আগে আমরা ভাইরাস 2 তে যে আল্ট্রাসোনোগ্রামের ইভালুয়েশন গুলো দেখছিলাম যে আমরা লিশন গুলো হাইপোইকুইক থাকে এবং ওয়েল মার্জিনেটেড থাকে। এই ক্ষেত্রে লিশনটা দেখেন, লিশন কেমন, লিশনটা একটা ইরেগুলার শেপ এবং লিশনটা ডিপার দেন ওয়াইডার।
তবে খেয়াল রাখবেন অল ম্যালিগনেন্সি আমরা যেটা বইয়ে পড়েছিলাম যে ম্যালিগনেন্সি ডিপার দেন ওয়াইডার হয়, বাট ইট ইজ নট অলওয়েজ ট্রু। স্মল লিশনের ক্ষেত্রে ম্যালিগনেন্সি ডিপার দেন ওয়াইডার হয়, কিন্তু লার্জার লিশনের ক্ষেত্রে ম্যালিগনেন্সি কিন্তু ওয়াইডার দেন ডিপারই হয়। কিন্তু মেইন ইম্পর্টেন্স হচ্ছে আমার ইকোটা হাইপো ইকোইক এবং মার্জিন ইরেগুলার। আপনারা যদি দেখেন একটা পোস্টার অ্যাকুস্টিক শ্যাডো আছে, একটা খেয়াল করলে শ্যাডো দেখা যায়। সো দিস ইজ এ কেস অফ হাইলি সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্ট লিশন। এখানে লিশনটা অবভিয়াস, এজন্য আমি বলে দিচ্ছি যে আমরা আপার আউটার কোয়াড্রেন্টের লিশন দেখতে পাচ্ছি, কিন্তু লিশনের ক্যারেক্টারিস্টিক্সটা কি? লিশনটা আমরা যদি প্যারেনকাইমার সাথে কম্পেয়ার করি ডেনসিটিও হয় এবং মার্জিনটাও ইল ডিফাইন্ড, দেখা যাচ্ছে মার্জিনটা ইল ডিফাইন্ড। তো এই লিশনটাকে আমরা ভাইরাস 4B ক্যাটাগরির মধ্যে পড়বো। এবং আমরা যদি আল্ট্রাসাউন্ড করি তাহলে আল্ট্রাসাউন্ডে আসলে এই লিশনটা ভাইরাস 5 ক্যাটাগরিতে। কি জন্য? আমরা এখানে একদম মার্জিনটা একদম ইরেগুলার দেখতে পাচ্ছি, কিছু ক্যালসিফিকেশনও দেখতে পাচ্ছি, পোস্টো অ্যাকোস্টিক শ্যাডো দেখতে পাচ্ছি, খেয়াল করলে দেখবেন এজ শ্যাডো আছে। এখন আপনার কথা হলো একটা পেশেন্ট ম্যামোগ্রাফিতে 3, মনে করি ওই পেশেন্টে 3 আসলো, ম্যামোগ্রাফিতে 3 আর হচ্ছে আল্ট্রাসাউন্ডে কি 5 বা 4 হইতে পারে, এরকমও হতে পারে। তাহলে ক্লিনিশিয়ান কোনটাকে নিবে? ক্লিনিশিয়ান সবসময় হাইলি সাসপিশিয়াস, যেটা মানে হাই বাইডার্সটাকে ভিত্তি করে তার ট্রিটমেন্টটা সে করবে। হাই বাইডার্স ভিত্তি করে দরকার হলে তার ইমেজিং মানে বায়োপসি সে করবে। কারণ হচ্ছে যে আমরা চাই না কোনো পেশেন্ট মানে আনডায়াগনোজ থাকুক, এই কারণে। অতএব আমাদেরকে দুইটা ইমেজিংই কোরিলেট করতে হবে। এখন আমরা আসি মোর কেসেস, যেটা আমি আপনাদের হাতের উপর ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি। এই ডিস্ট্রিবিউশনটা কি মনে হচ্ছে একটু বলেন? ক্যালসিফিকেশন আমরা দেখতে পাচ্ছি না, মাইক্রো ক্যালসিফিকেশন। এটা কি বিনাইন না ম্যালিগনেন্ট মাইক্রো ক্যালসিফিকেশন মনে হচ্ছে? বিনাইন, কি জন্য বিনাইন? মানে ডিফিউজ। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আমাদের একটা রিজিওনাল এরিয়া জুড়ে, লার্জ এরিয়া জুড়ে ক্যালসিফিকেশন। এবং আমরা যদি খেয়াল করি খুব ভালো করে দেখবেন যে জিনিসটা মনে হচ্ছে একটা ডাক্ট যেভাবে চলে যায়, ডাক্টের মতো করে জিনিসটা ডিস্ট্রিবিউশন। আমি একটু আগে বললাম যে ডাক্টুয়াল হাইপারপ্লাসিয়া হয় অনেক সময়, অনেক ক্ষেত্রে ডাক্টুয়াল হাইপারপ্লাসিয়া পায়, এবং সেই ডাক্টুয়াল হাইপারপ্লাসিয়ার মধ্যে ক্যালসিফিকেশন থাকে, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, ওইগুলো এইভাবে আসে। এখন একই পেশেন্টে দেখেন আল্ট্রাসাউন্ড করা হয়েছে এবং এটা ডাইলেটেড ডাক্ট দেখা যাচ্ছে, এবং ডাক্টের ভিতরে লো লেভেল ইকো মানে ইনস্পেসিটেড সিক্রেশন, এবং কিছু ডাক্টুয়াল ক্যালসিফিকেশনও একটু খুঁজলে পাওয়া যাবে। So this is a case of duct ectasia with wall calcification. This is a benign microcalcification. এখন আপনারা আসেন এখানে লিশন কোথায়? আমি বারবার বলেছি এই পাশের সাথে ওপাশ কম্পেয়ার করবেন, আপার মিডিল এবং লোয়ার থার্ড এইভাবে। কেউ কি দেখতে পাচ্ছেন বলেন? যে দেখতে পাচ্ছেন বলেন, ডায়াগনোসিস বলতে হবে না, খালি কোথাও কিছু অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছেন কিনা সেটা বলেন। আপনি কোয়াড্রেন্ট অনুযায়ী বলেন, আমি খুঁজে বের করছি। রাইট আপার, রাইট আপার, আপার কি? আপার আউটার হয়, আপার ইনার হয়? আপার মনে করি আউটার মনে করি এটা আমার আপার আউটার এরকম জায়গায়। জি। আচ্ছা, এরকম জায়গায় কি মনে হচ্ছে আপনার? মানে অ্যাপিয়ারেন্সটা কেমন? কোনো ম্যাস, অ্যাসিমেট্রিক ডেনসিটি, এরকম কোনো কিছু ক্যালসিফিকেশন কি দেখছেন আপনি এখানে? ডেনসিটি বেশি মনে হচ্ছে। লেফট ব্রেস্টের ক্যালসিফিকেশন, লেফট ব্রেস্টে কিছু ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে। আচ্ছা, শুধু ক্যালসিফিকেশন সাথে কিছু দেখা যাচ্ছে? নিপেল রিট্রাক্ট হয়েছে। নিপল রিট্রাক্ট আর মিডল জোনে একটা আচ্ছা, এখন আমরা আসি আপার মিডিল লোয়ার থার্ড করে আমরা ইভালুয়েট করি। আপার মিডিল লোয়ার থার্ড আমরা যদি দুই পাশে কম্পেয়ার করি তাহলে দেখেন এই জায়গাটা ঠিক আছে। এইখানে এসে আমার মনে হচ্ছে একটা এক্সট্রা ডেনসিটি কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে যদি আমরা আসি এক্সট্রা ডেনসিটিটা এই পর্যন্ত আসছে এবং এখানে কিছু ক্যালসিফিকেশন আছে, বাট এই ক্যালসিফিকেশনটা কোনো সাসপিশিয়াস চেহারা আমাকে দিচ্ছে না। আছে ক্যালসিফিকেশনটা, কিন্তু রিজিওনাল ওয়াইড মোর দেন 2 সেন্টিমিটার এরিয়া জুড়ে ক্যালসিফিকেশনটা, এবং একই সাথে আমি দেখছি নিপল রিট্রাকশন আছে, কিন্তু ডেফিনিট কোনো ম্যাস আমি এখানে পাচ্ছি না। কিন্তু এখানে আমি একটা এক্সট্রা লিশন দেখতে পাচ্ছি, লোয়ার কোয়াড্রেন্ট আমার ফ্রি আছে। তাহলে আমি একটা এরকম লিশন দেখছি, এখানে আমার নিপল রিট্রাকশন আছে, তার মানে এখানে আমার একটা কোনো ম্যাস আছে। কিন্তু আপনি দেখেন এই লিশনের যে এক্সট্রা ডেনসিটিটা, সেই ডেনসিটিটা কিন্তু হাই ডেনসিটি না, সেই ডেনসিটিটা কিন্তু লো ডেনসিটি, দেখা যাচ্ছে মাসেলের মতো একটা ডেনসিটি। আবার খেয়াল করেন এই ডেনসিটিটার সাইড দিয়ে একটা লুসেন্ট লাইন চলে গেছে, দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন লুসেন্ট লাইন? আচ্ছা, লুসেন্ট লাইন যদি থাকে কোনো লিশনের চারিদিকে, তার মানে বুঝতে হবে এটা কোনো স্কিন লিশন, মানে সারফেসের লিশন। সারফেসের জিনিস সাধারণত এরকম লুসেন্ট বর্ডার নিয়ে আসে। আচ্ছা, তার সাথে কিছু এরকম ডিসক্রিট মাইক্রো ক্যালসিফিকেশন আছে, তার সাথে কিছু নিপল রিট্রাকশন আছে, তার মানে ফাইব্রোসিসের মতো আছে। তাহলে কি হতে পারে? দেখি কার আইকিউ কত বেশি। পোস্ট অপারেটিভ হ্যাঁ, গুড, পোস্ট অপারেটিভ স্কার আছে। আছে। তাহলে এটা কি?
ইডিমা ইডিমা না, এটা স্কারের জন্য স্কার ক্যালসিফিকেশন হয়, এখানে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়। এটা কি হতে পারে? কেলয়েড। কে বলছে কেলয়েড? স্যার আমার আমার তরফ থেকে তার জন্য একটা ক্যাডবেরিজ পাওনা থাকলো। এরপরে তার সাথে আবার দেখা হলে একটা ক্যাডবেরিজ দেওয়া হবে, ঠিক আছে স্যার? আচ্ছা, খুবই সুন্দর। আচ্ছা, তাহলে আমরা যখন এরকম দেখবো তখন আমরা অবশ্যই পেশেন্টের একটা হিস্ট্রি নিব, যে পেশেন্টের কোনো সার্জারি হয়েছে কিনা। এবং এই পেশেন্টের ক্ষেত্রেও ঠিক একই, যে আমরা এই পেশেন্টে এটা হচ্ছে একটা তার কেলয়েড, ঠিক আছে? এই কেলয়েডটাই তার ম্যামোগ্রাফিতে এভাবে আসছে, এবং এই ক্যালসিফিকেশন গুলা হয়েছে সে ডিস্ট্রফির জন্য, যেহেতু ফ্যাট নেক্রোসিস হয়, ডিস্ট্রফি এখানে ক্যালসিফিকেশন হয়, আর এই নিপল রিট্রাকশনটা হয়েছে তার পোস্ট অপারেটিভ কনসিকুয়েন্স হিসেবে। সো এটা হচ্ছে যদিও বিনাইন জিনিস, অথবা এই জন্য আমরা সবসময় বলি যে আমাদের কাছে একটা ফিল্ম এনে দিলে আমরা এটা রিড করবো না, আমাদেরকে একটা প্রপার হিস্ট্রি দিতে হবে, তারপরে আসলে ম্যামোগ্রাফি রিপোর্টিং করা উচিত। আচ্ছা, নেক্সট আমরা আসি, এখানে আসেন লিশন খুঁজেন। আগে বলুন কোন ব্রেস্টে লিশন? আমি আপার Right. মিডিল লোয়ার থার্ড ভাগ করে দিব। রাইট ব্রেস্ট Upper- লোয়ার রাইট ব্রেস্ট রাইট 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 আপার রাইট ব্রেস্টে না? রাইট ব্রেস্টে কোথায়? রাইট লোয়ার আউটার। লোয়ার রাইট লোয়ার আর আউট। এখানে না? আপার আপার আউটার। আচ্ছা, এটা বলছেন এটা এটা জি জি আচ্ছা, আর কিছু চোখে পড়ে? হ্যাঁ এটা আর কিছু চোখে পড়ে? নিপল আচ্ছা, রিট্রাকশন আছে সব সময় মনে রাখতে হবে যে ব্রেস্টের কার্সিনোমা অনেক মাল্টিসেন্টিসিটি থাকে, আমরা ডিটেকশন করতে পারি না সবসময়, কিন্তু ব্রেস্ট কার্সিনোমা থাকলে কিন্তু মাল্টিসেন্টিসিটি, মানে আমাদের নেক্সট কাজ হচ্ছে একটা যখন আমরা লিশন খুঁজি তার স্যাটেলাইট লিশন খোঁজা। হ্যাঁ, তো মনে করেন ধরেন আপনি এটা একটা লিশনে আমাদেরকে চোখ বন্ধ করে থাকতে হবে না, যদি এটা বিনাইন লুকিং মনে হচ্ছে, কিন্তু এটাতে আমাদের চোখ বন্ধ করে থাকলে হবে না। আপনারা আর কিছু খুঁজে পাচ্ছেন কিনা দেখেন, একটা লিশন দেখলেই লেস দেন 2 সেন্টিমিটারে দুইটা লিশন দেখা যাচ্ছে আপার আউটারে রাইটে, রাইটে সবাই রাইটের দিকে এত চোখ দিচ্ছে কেন? লেফটে কারোর চোখ যায় না? প্রশ্ন ফাঁস করে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা আসি। আমরা বললাম আপার মিডিল লোয়ার থার্ড আমরা দেখবো, তারপরে আমরা বলেছিলাম যে আমরা নিপিল এরিয়াটা দেখবো। হ্যাঁ, নিপিল এরিয়াও আমরা ভালো দেখছি। নেক্সট আমরা কোন এরিয়া দেখবো বলছিলাম? ডিপার থার্ড, বা আমরা সাধারণত বলি রেট্রোগ্ল্যান্ডুলার এরিয়াটা আমরা দেখবো, এই জায়গাটা আমরা দেখবো। আমরা যদি এই জায়গাটা একটু দেখি, হ্যাঁ খেয়াল করেন, এই ব্রেস্টের এই জায়গাটা কনকেভ, এই ব্রেস্টের এই জায়গাটাও ঠিক এরকম কনকেভ থাকার কথা ছিল। এই যেমন কনকেভ, এও কনকেভ থাকার কথা ছিল। এখানে কি কনকেভিটি আছে? বা এই রেট্রোমেমারি স্পেসটা কি এরকম যেমন ফ্যাট আছে, এখানে কি ফ্যাট আছে পুরাটা? খেয়াল করেন, ফ্যাট আছে? নাই। এখন আপনি দেখেন এই রেট্রোমেমারি স্পেসটা তো ফ্যাট নাই, বরঞ্চ আমি এইটা যদি যদি ভালো করে খেয়াল করি, দেখেন এখানে ক্লাস্টার অফ মাইক্রোক্যালসিফিকেশন দেখা যাচ্ছে। জি ম্যাডাম দেখা যাচ্ছে হ্যাঁ না, কেউ না বললে আমি কিছু বুঝতেছি না, আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ম্যাম আচ্ছা, আবার রেট্রোমেমারি স্পেসের দিকে আমাদেরকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। নরমালি এখানে ফ্যাট থাকে, রেট্রোমেমারি ফ্যাট, এই জায়গাটা লুসেন্ট থাকবে। পরে আচ্ছা, লুসেন্ট থাকবে। আমরা যদি কম্পেয়ার করি এই পাশের সাথে এই পাশে, তাহলে আমরা দেখি যে এই পাশে আমাদের রেট্রোমেমারি স্পেসটা ক্লিয়ার না, এখানে একটা এক্সট্রা ডেনসিটি আছে। আমরা মনে করি এটা ফোকাল অ্যাসিমেট্রিক ডেনসিটি, এবং এর মধ্যে কিছু ক্লাস্টার অফ মাইক্রোক্যালসিফিকেশন আছে। এবার দেখা যাচ্ছে, এবার এই ক্লাস্টার অফ মাইক্রোক্যালসিফিকেশন ধরে আমি যদি এমএলও ভিউতে দেখি, দেখেন এখানেও এই লিশনটা এখানে আছে। আচ্ছা, এবার আপনি দেখেন এখন চোখে পড়ে লিশন কোথায়? জি জি এখন যেটা আমরা রাইট ব্রেস্টে আপার আউটার কোয়াড্রেন্টে যেটা আপনারা দেখলেন, এটা খুবই গুড অবজারভেশন, যে আমরা দেখবো কোথাও কোনো বাম্পিং আছে কিনা, কোথাও কোনো রিট্রাকশন আছে কিনা। প্রথম কেসটাতে আমরা দেখছিলাম যে এই পাশে একটা রিট্রাকশন ছিল, আর এই কেসে আমরা দেখছি এখানে একটা বাম্পিং আছে, কিন্তু এই বাম্পিংটা স্মুথ। এই জন্য রাইট ব্রেস্টের লিশনটা দেখেন আল্ট্রাসাউন্ড ওয়েল ডিফাইন্ড, এটা একটা মিক্সড ইকোজেনিক লিশন, মানে ফ্যাটও আছে আবার হাইপোইকোইক এরিয়াও আছে। সো দিস ইজ একটা বিনাইন লিশন। কিন্তু লেফট ব্রেস্টে আমরা যে লিশনটা দেখলাম রেট্রোমেমারি, দেখেন এটা হলো পেক্টোরালিস মেজর মাসল, ঠিক তার সামনে এরিয়াটা দেখেন হাইপোইকোইক লিশন, ইল ডিফাইন্ড মার্জিন, এবং লো সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি। ঠিক আছে, তাহলে ম্যামোগ্রাফি আসলে রিড করা অত ইজি না। হ্যাঁ, এই জন্যই হচ্ছে কি জন্য আপনাদেরকে মানে সার্জনদের কেন জানতে হবে। মনে করেন যে আমি একটা ম্যামোগ্রাম মিস করলাম, কিন্তু আমি যদি মিস করি, আপনি যদি আমার রিপোর্ট পড়েন তাহলে আপনিও মিস করবেন। এই জন্য হচ্ছে আমি যদি রিপোর্ট লিখি, তারপরে হচ্ছে হয়তো আমি একটা লিশন লিখলাম, আপনার চোখে হয়তো আরেকটা লিশন পড়তে পারে। এই জন্য অবশ্যই সার্জনদেরকে ম্যামোগ্রাম জানতে হবে। ম্যামোগ্রাম জানা মানে হচ্ছে যে আমাদেরকে যে এরকম ফ্যাট ডেন্সিটি লিশনে একটা বড় একটা ম্যাস আছে, স্পেকুলেটেড ম্যাস, এই জানা না। আমাদেরকে আসলে জানতে হবে এই সমস্ত ব্রেস্টে কিভাবে আমরা লিশন ইভ্যালুয়েশন করবো। আর ওরকম
ফ্যাটি ব্রেস্টে বড় একটা স্পিকুলেটেড ম্যাস আপার আউটার কোয়াড্রেন্টে আছে, এটা সবাই বলতে পারবে। কিন্তু প্রপারলি আপনি ইভালুয়েট করতে গেলে, কারণ আমরা হচ্ছে এশিয়ান কান্ট্রিতে বেশিরভাগ মানুষেরই আমাদের ব্রেস্টের কম্পোজিশনটা এরকম গ্ল্যান্ডুলার থাকে, এই জন্য ইট ইস ভেরি ডিফিকাল্ট লিশন ডিটেকশনের জন্য। এবং আপনি যেটা বলেন যে ঠিক আছে আমি আল্ট্রাসাউন্ডে পেলাম, ম্যামোগ্রাফিতে পেলাম না, আল্ট্রাসাউন্ডে পাবো, ইটস টু ডিফিকাল্ট। কারণ অনেক সময় দেখা যায় যে আল্ট্রাসাউন্ডে বড় ব্রেস্ট বা আল্ট্রাসাউন্ডে আরো এরকম শাটেল লিশন গুলো মিস হয়, কারণ এটা একটা ডিপ সিটেড লিশন, এটা আল্ট্রাসাউন্ডেও মিস হতে পারে। অথবা আমি ম্যামোগ্রাফিতে না পেরে যে আল্ট্রাসোনোগ্রাফিতে পাবো, এটাও 100% ঠিক না, অর্থাৎ দুটোর কোরিলেশন করতে হয় আমাদেরকে। এবার আমরা আসি এই পেশেন্ট, নেক্সট জেসমিন বেগম। এটা তো অবভিয়াস দেখা যাচ্ছে, কি দেখতে পাচ্ছেন বলেন? লেফট ব্রেস্টে আপার আউটার কোয়াড্রেন্ট লেফট আপার হ্যাঁ, লেফট আপার আউটার কোয়াড্রেন্টে আমরা এখানে একটা লিশন দেখছি। স্কিন লিশনের ডিটেকশন বর্ণনাটা আছে, কেমন? নিপল ডিটেকশন আছে, লিপোড রিট্রাকশন আছে, তারপরে স্কিন স্কিন থিকেনিং আছে, আর কি দেখতে পাচ্ছেন? মানে লিশনটার মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন? প্লিওমরফিক ক্লাসিফিকেশন। আচ্ছা, প্লিওমরফিক, এটা কি খুব বেশি মাইক্রো ক্যালসিফিকেশন বা ওরকম কিছু দেখতে পাচ্ছেন? প্লিওমরফিজম আসলে আরো, প্লিওমরফিজম মানে কি, আমি ধরেন বলে যে কি বলে এরকম পাউডার ছিটাই দিলে বা যেরকম হয় এরকম হয়, জিনিসটা আসলে তা না। জিনিসটা দেখেন কিছু ম্যাক্রো ক্যালসিফিকেশনের প্রিডমিনেন্সটাই বেশি। আমরা যদি বলি যে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন বা প্লিওমরফিজমে আছে, কিন্তু প্লিওমরফিজমে আমরা দুইটা বলছিলাম, একটা বিনাইন আর একটা হচ্ছে ম্যালিগনেন্সি বলছিলাম, আবার একটা বলছিলাম আপনাদেরকে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, একটা হলো পপকর্ন, একটা হলো ডিস্ট্রফিক। আচ্ছা, এই পেশেন্টে কিছু হিস্ট্রি নিতে চান কেউ? ইয়েস, হিস্ট্রি নিতে চাই ম্যাডাম। কি জন্য আপনি Trauma. history নিতে চান? আপনার কাছে কি মনে হচ্ছে? স্কিনে ওখানে Trauma. পাওয়া যাচ্ছে, হ্যাঁ? যদি আলসারেশন ওভার দ্য স্কিন আচ্ছা, মানে স্কিনের এখানে আলসারেশন মনে হচ্ছে। মনে হচ্ছে, আচ্ছা। ডিসকন্টিনিউড স্মুথ লাইন না এখানে। পেশেন্টের একটা সার্জারি হিস্ট্রি আছে, ওকে কিনা কোনো মানে পেশেন্টের সার্জারি লাম্পেক্টমির হিস্ট্রি আছে। ওকে গ্রানুলোমাটাস মাস্টাইটিস। না, ম্যাস্টাইটিসের পেশেন্টের কোনো পেইন নাই বা কিছু নাই, জাস্ট লাম্পি ফিলিং, পেশেন্ট একটা বিনাইন লাম্পেক্টমি আছে। কোনো ইমপ্লান্ট দিছিল কিনা এটা? আচ্ছা, আমরা একটু আসি নেক্সট। আচ্ছা, এই পেশেন্টের আসলে কিছুই না, এখানে ইমেজিং, এখানে আল্ট্রাসাউন্ডের থেকে আসলে ইয়াতেই ভালো দেখা যাচ্ছে ম্যামোতে। এটা হচ্ছে একটা ফ্যাট নেক্রোসিস, যেটা পোস্ট অপারেটিভ কেসে খুব বেশি পাওয়া যায়, এবং দেখা যায় যে যে যারা এক্সপার্ট রেডিওলজিস্ট না, তারা এটাকে একটা সাসপিশিয়াস ম্যাস টাইস এরকম বানায়, অস্থির করে দেয়। আসলে এই ধরনের ক্যালসিফিকেশন যখন আমরা দেখি, আমরা তো সব পেশেন্টেরই হিস্ট্রি রাখি, বিশেষ করে এই ধরনের হিস্ট্রি যখন যখন আমরা দেখি, তখন অবশ্যই আমরা একটা হিস্ট্রি নিই যে পেশেন্টের কোনো সার্জারি হয়েছিল নাকি না দিছে, এবং ওই সার্জারি সাইটেই এটা দেখেন, এখানে একটা স্কারটা আমরা কিভাবে বুঝছি যে এর সাথে যদি কম্পেয়ার করি, এটা একটা এক্সট্রা ডেনসিটি, ঠিক আছে, এইখানে হচ্ছে তার ক্যালসিফিকেশনে, তাহলে অপারেটিভ সাইটে তার ক্যালসিফিকেশন হয়েছে, এবং ওখানেই তার হচ্ছে ইয়েটা হয়েছে আর কি, ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। সো দিস ইজ এ ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিসের চেহারাটা এরকম থাকে। ফ্যাট নেক্রোসিস ক্যালসিফিকেশনে কোনো পার্টিকুলার প্যাটার্ন সে মেনটেন করে না, তাহলে হিস্ট্রি খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসি লিশন। সবাই এখন আর ভয়ে কেউ বলছে না স্যার। নেক্সট লিশন বলেন। এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য, হ্যাঁ, শুধু প্র্যাকটিস যে পরীক্ষা পাশ করার জন্য তা না, প্র্যাকটিস আমাদেরকে মানে লিশন, ওটা বারবার বললাম যে এরকম ফ্যাটি ব্রেস্টের লিশন পাওয়া খুব সোজা, কিন্তু এই লিশন গুলো আপনারা বলেন ভুল হলেন, আপনারা এখানে দেখতে আসছেন, জানতে আসছেন, হ্যাঁ, শিখতে না, আপনারা সবাই জানেন, জাস্ট আমি কিছু কেস শেয়ার করতেছি আপনাদের সাথে আর কি। আচ্ছা বলেন, Right lower outer. ইম্পর্টেন্ট রাইট, হ্যাঁ বলেন, রাইট লোয়ার, Lower and outer. এই লিশনটা, এইটা লোয়ার না তো, এটা তো আপার আউটারে। আর আর কিছু আছে? রিট্রাকশন নিপল নিপল রিট্রাক্টেড, তাহলে নিপল রিট্রাক্টেড বলে আপনি নিপল রিট্রাকশন কি এটার জন্য হয়েছে? তা তো হয়নি। তাহলে কার জন্য হয়েছে নিপল রিট্রাকশন? খেয়াল করেন, কম্পেয়ার অপোজিট সাইডের সাথে কম্পেয়ার করেন। আচ্ছা, আপনি কি এই ডেনসিটি আর এই ডেনসিটি এক মনে হচ্ছে? না এই ডেনসিটি আর এই ডেনসিটি তো কখনোই এক মনে হচ্ছে না, পুরো এই জায়গাটাতে একটা এক্সট্রা ডেনসিটি। এখন আমি যদি এক্সট্রা ডেনসিটি ভালো করে খেয়াল করি, তাহলে নিপল রিট্রাকশন আছে। আমি যদি এই জায়গাটা খেয়াল করি যে এখানে তো কিছু নাই, আমরা এখানে দেখা যাচ্ছে এক্সট্রা ডেন্স একটা মেসি আছে এখানে, এবং যার মার্জিন ইরেগুলার এবং আর্কিটেকচারাল ডিস্টরশন। আপনি খেয়াল করেন এই জায়গাটা, হ্যাঁ, আমি যদি এই জায়গার সাথে কম্পেয়ার করি, এখানে আমার কিচ্ছু নাই। আবার যদি আমি এখানে দেখি, এখানে একজন বলছিলেন লোয়ার, কিন্তু লোয়ার বলে আবার আউটার বলে ফেলছে। আচ্ছা, তাহলে আমি যদি দেখি এটা আমার পড়ছে লোয়ার অ্যান্ড ইনার কোয়াড্রেন্টে, হ্যাঁ,
লোয়ার এবং ইনার কোয়াড্রেন্টে। আর এটা আমরা যেটা দেখছি এটা হলো একটা লো ডেন্সিটি ইন্ট্রামেমারি লিম্ফ নোড। আচ্ছা, তাহলে আমাদের মেইন অ্যাটেনশন হচ্ছে এটা, এবং এই লিশনের জন্য তো এখানে হবে না। তাহলে এই লিশন আমরা যদি দেখি এখানে স্পিকুলেশন, হাই ডেন্সিটি এবং আর্কিটেকচারাল ডিস্টরশন, দিস ইজ দ্য কালপিট। এবং এটা আমাদের বাইরাস 5 লিশন। আমরা যদি দেখি আল্ট্রাসোনোগ্রামে আমরা দেখি এটা হাইপোইকুইক, ডিপার দেন ওয়াইডার লিশন, বর্ডার মার্জিন, ইল ডিফাইন্ড, পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো, এজ শ্যাডো সবই আছে। অর্থাৎ এটা একটা বাইরাস 5 লিশন, 5:30 o'clock. So this is a inner quadrant lesion, lower inner quadrant 5:30. এবার আমরা আসি বেবি। আচ্ছা, বেবিতে চোখ দেখলে প্রথমেই কিসে চোখ যায় বলেন? লিনোডে লিম্ফ নোডে। তাহলে আমরা বলছিলাম যে কিছু সেকেন্ডারি সাইন দেখে আমরা আগাবো। তাহলে এখানে আমরা যদি দেখি আমরা প্রথমেই কিন্তু ওর চোখ পড়ছে আমাদের লিম্ফ নোডে। আমরা কিন্তু ডেফিনেট কোনো ম্যাচ এখনো দেখিনি, আমরা আমাদের চোখ পড়ছে লিম্ফ নোডে। এখন আমরা যদি লিম্ফ নোড ধরে আমরা যদি আগাই যে হ্যাঁ আমাদের রাইট ব্রেস্টে কিছু লিশন থাকতে পারে, তাহলে আমাদের আরেকটা ফাইন্ডিং ও দিচ্ছে, সেটা হলো স্কিন থিকেনিং। তাহলে এটা আমাদের ফাইন্ডিংটাকে আরো স্ট্রং করতেছে। একটা হলো লিম্ফ নোডের জন্য আমার এডিমা হইতে পারে ব্রেস্টে, লিম্ফ অবস্ট্রাকশনের জন্য, কিন্তু তারপরে আমি যদি খেয়াল করি তাহলে আমরা দেখবো যদি আমি এই ব্রেস্টের সাথে এই ব্রেস্ট কম্পেয়ার করি, তাহলে অবভিয়াসলি আমি যদি এই পাশের সাথে এই পাশে খেয়াল করি, তাহলে এখানে আমার এই পাশের সাথে ডেনসিটিটা বেশি, একটার তুলনায় এটার ডেনসিটিটা অনেক বেশি, বেশি, মানে অ্যাসিমেট্রি আছে। তাহলে আমরা এখানে বলি এটাকে আমরা আসলে নিপল রিট্রাকশন বলবো না, কারণ যখন আমাদের স্কিন থিকেনিং হয়ে যায় তখন নিপলটা এমনি একটু ডুবে যায়। এটা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে রিট্রাকশন হয়ে ভিতরে চলে যায়, ওটা হলো রিট্রাকশন। আর এটা হচ্ছে আমার স্কিন থিকেনিং এর জন্য আমরা নিপলটা ইন প্রোফাইল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা ঠিক রিট্রাকশন না। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিমেট্রিক ডেনসিটি, এটা হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক ডেনসিটি। দিস ইজ নট ম্যাস, আমরা এটাকে ম্যাস বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারছি এখানে এই ডেনসিটির তুলনায় এই ডেনসিটিতে একটা এক্সট্রা ডেনসিটি আছে, অ্যাসিমেট্রিক ডেনসিটি আপার আউটার কোয়াড্রেন্টে। অর্থাৎ এই পেশেন্টটা যখন আমরা আল্ট্রাসাউন্ড করলাম তখন আমরা দেখলাম যে হ্যাঁ এখানে দেখেন একটা ইরেগুলার লিশন এবং হচ্ছে মার্জিন ইরেগুলার, তার লিম্ফ নোড কত বড়। সো দিস ইজ অ্যানাদার সাসপিশিয়াস লিশন। অর্থাৎ ফোকাল অ্যাসিমেট্রিক ডেনসিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট যে পিক করা, যে জাস্ট অ্যাসিমেট্রিক ডেনসিটি আছে, কোনো ম্যাচ দেখছি না আমি। আচ্ছা, নেক্সট আমরা আসি, এটা তো খুব অবভিয়াস লিশন। মাঝে মাঝে একটু বড় লিশন দিলে আপনাদের একটু শান্তি লাগবে, এই জন্য একটু বড় দিচ্ছি। যেমন আমরা দেখতেই পাচ্ছি যে লেফট ব্রেস্টে আমাদের একটা বিশাল লিশন আছে আপার আউটার কোয়াড্রেন্টে। হ্যাঁ, তাহলে আমরা আসি লেফট ব্রেস্টে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখেন যে লেফট ব্রেস্টে একটা বিশাল সিস্টিক এরিয়া আছে এবং তার মধ্যে কিছু এক্সেন্ট্রিক সলিড এরিয়া আছে। আপনাদের একটা কমপ্লেক্স সিস্টের একটা আসছিল স্যারদের ওখানে কোশ্চেনে। তো আমরা এখন আসি কমপ্লেক্স সিস্টের চেহারা কেমন হয়, আমরা পরে আরেকটু স্লাইড আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন যেহেতু চলে আসছে আমি দেখাচ্ছি। দিস ইজ এ কমপ্লেক্স সিস্ট, যে একটা সিস্ট তার মধ্যে অনেক সময় থিক সেপ্টেশন থাকবে। আপনি খেয়াল করেন এই জায়গাটা একটা থিক সেপ্টেশন এই পর্যন্ত চলে গেছে, থিক সেপ্টেশন। তারপরে হচ্ছে ওটার ভিতরে আবার সলিড এরিয়াও থাকে, আবার কিছু লো লেভেল ইকোও থাকে, ঠিক আছে, থিক ওয়াল থাকে। সো এগুলো হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সিস্টের বৈশিষ্ট্য, যে থিক সেপ্টেশন, ইন্টারসিস্টিক সলিড এরিয়া, আবার লো লেভেল ইকো থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের কমপ্লেক্স সিস্ট। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যে আমরা যখন ম্যামোগ্রাফিতে রিপোর্ট লিখি, তো অনেকে বলে যে আপনি ম্যামোগ্রাফি রিপোর্ট দেখে কেন ফাইব্রোঅ্যাডেনোমা বললেন না, কেন সিস্ট বললেন না, কেন এটা? আপনি যদি এই ইমেজিং দেখেন, এই ইমেজিং দেখে কেউ কি বলতে পারবে যে ইজ ইট এ সিস্ট অর সলিড লিশন? এটা আমরা কখনোই বলতে পারবো না। এই জন্য হচ্ছে বলা হয় যে ম্যামোগ্রাফিকে রিপোর্টিং এ আমরা ফাইব্রোঅ্যাডেনোমা একদম 100% যদি পপকর্ন ক্যালসিফিকেশন না থাকে, আমরা সাধারণত এটাকে মেনশন না করতেই বলা হয়েছে যে এটা স্পেসিফিক এই টাইপ। বলা হয়েছে যে বলতে যে হ্যাঁ দিস ইজ এ benign nodule or probable benign nodule or low suspicious for malignancy or suspicious for malignancy. যখন আমি আল্ট্রাসাউন্ড করব তখন আমি আল্ট্রাসাউন্ডে বলতে পারি হ্যাঁ এই লিশনটা পিওরলি সিস্টিক, এই লিশনটা পিওরলি সলিড, এটা একটা কমপ্লেক্স সিস্ট। আদারওয়াইজ ম্যামোগ্রাফিতে ইট ইজ নট পসিবল টু সে যে সলিড না কি। এই জন্য ম্যামোগ্রাফিতে বলা হয় যে ম্যামোগ্রাফিতে ওই ক্যাটাগরির মধ্যে লিমিটেড থাকতে যে হ্যাঁ দিস ইজ এ প্রবাবল বিনাইন, আদারওয়াইজ দেয়ার ইজ এ পপকর্ন ক্যালসিফিকেশন, আমি 100% শিওর যে হ্যাঁ এটা আমার এরকম হতে পারে। নেক্সট লিশন আসে, এটা তো অবভিয়াস দেখা যাচ্ছে না? কোন ব্রেস্টে বলেন, রাইট অর লেফট? রাইটে ম্যাডাম, রাইটে। রাইটে, রাইট আপার ইনার। হ্যাঁ, গুড। তিনি লোয়ার বলছেন, লোয়ার না, এটা ভুল। আপার, আর এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে সিসি ভিউ। সিসি ভিউটাকে ইনার বলে, আর এমএলও ভিউতে এটাকে আপার বলে, এটাকে লোয়ার বলে, আর এটা সিসি ভিউ, ঠিক আছে, এটা ইনার কোয়াড্রেন্ট। তাহলে আপার ইনার কোয়াড্রেন্ট। এবং একই সাথে আমরা যখন বলি একটা লিশন দেখে আমরা থেমে থাকি না, আমরা তখন খুঁজতে থাকি অন্য কোনো লিশন আছে কিনা। আমরা যদি খেয়াল করি মনে হচ্ছে যে এই জায়গাটাতে একটা অ্যাসিমেট্রি আছে, মনে হচ্ছে আপনার, আমি যদি ব্রেস্টের সাথে কম্পোজিশন কম্পেয়ার করি মনে হচ্ছে যে এই জায়গাটা একটা অ্যাসিমেট্রি আছে। আবার যদি এই ভিউ দেখি যে এই অ্যাসিমেট্রিটা আবার নাই, ঠিক আছে। তাহলে আমাকে দেখতে হবে যে
অ্যাসিমেট্রিটা সিঙ্গেল ভিউতে নাকি ডাবল ভিউতে। যদি সিঙ্গেল ভিউতে থাকে তাহলে এটা কোনো ইম্পর্টেন্স না, এটা হলো সুপার ইম্পোজিশন অফ টিস্যু, কারণ পেশেন্টের ব্রেস্ট এত গ্ল্যান্ডুলার, একটু সুপার ইম্পোজ হওয়াতেই তার ডেন্সিটিটা এরকম হচ্ছে। অর্থাৎ দিস ইজ অ্যানাদার লিশন, এবং যার মার্জিনটা ইল ডিফাইন্ড, ডেন্সিটি যদিও আইসোডেন্স কিন্তু মার্জিনটা ইল ডিফাইন্ড। এখন আমরা আসি এই পেশেন্টের ক্ষেত্রে, এই পেশেন্টের ব্রেস্ট ডেন্সিটিটা কেন এত বেশি, কারণ দিস ইজ এ ল্যাকটেটিং ব্রেস্ট, তার জন্য তার ডেন্সিটিটা এরকম। এবং ল্যাকটেটিং ব্রেস্ট যদিও হয়েছে, ডেন্সিটি যদিও হয়েছে, আমরা এখন দেখেন আপনারা এই ব্রেস্টের লিশনের ক্ষেত্রে আমরা লিশন পেয়েছি কোথায়, আপার ইনার কোয়াড্রেন্টে। আমরা এখানে আসি, দেখেন আপার ইনার কোয়াড্রেন্টে এই ল্যাকটেটিং ব্রেস্টের মধ্যে একটা ইল ডিফাইন্ড লো সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্ট লিশন। অতএব ডেন্স ব্রেস্ট হলেই যে আমরা খুঁজে পাবো না তা না, আমাদেরকে খুঁজতে হবে যে কোথাও একটু অ্যাসিমেট্রি আছে, ম্যাচ না পাই আমি, কোথাও একটু অ্যাসিমেট্রি পেলে আমাকে ওটার জন্য সার্চ করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা আসি এই ফিল্মে। এখানে আমরা কি দেখছি, লিম্ফ নোড ফার্স্ট। হ্যাঁ প্রথমে আমাদের চোখ যাচ্ছে লিফ নোড, সেকেন্ডারি সাইন লিফ নোড, তারপরে ইডিমা, আমরা তো এখানে নিপিল দেখতেই পাচ্ছি না। আর কি দেখা যাচ্ছে, আর্কিটেকচার ডিস্টরশন আছে। Architectural distortion। এবার আপনি কম্পেয়ার করেন রাইট লেফট, Density increase in left side. সরি, আচ্ছা পুরো লেফটের ডেন্সিটিটাই বেশি, একটা হচ্ছে ইডিমার জন্য ডেন্সিটি বেশি, কিন্তু আপনি খেয়াল করেন এর ডেন্সিটিও বেশি, এখানে ডেন্সিটি, রেট্রো মেমোরি স্পেস এর কিন্তু ফ্রি, কিন্তু এখানে আমরা রেট্রো মেমোরি স্পেসে একটা এক্সট্রা ডেন্সিটি এরিয়া পাচ্ছি, দেখা যাচ্ছে রেট্রো মেমোরি স্পেসটা কিন্তু তার এরকম ক্লিয়ার থাকার কথা, এখানে কিন্তু ক্লিয়ার না। আর এখানেও ডেন্সিটি বেশি, এটা ইডিমার জন্য যত সময় ইডিমার জন্য হয়েছে, কারণ অ্যাজ এ হোল ইডিমা হয়ে ডেন্সিটি বাড়া, কিন্তু রেট্রো মেমোরি স্পেস তার এখানের মতো ক্লিয়ার না। এখন আমরা আসি, দেখেন লিম্ফ নোড গুলো তার এনলার্জ আছে, এবং 12 o'clock লেফট ব্রেস্টে তার একটা লিশন আছে, সাসপিশিয়াস লিশন, আর ব্রেস্টে এডিমা, স্কিন এডিমা, এই জন্য ব্রেস্টের ডেন্সিটিটা বেশি ছিল। আর এটাই হচ্ছে আমার লিশনটা, যেটা আমরা বলছি যে এক্সট্রা ডেন্স ওপাসিটি, এই জায়গাটা। এটা আপনার জন্য কঠিন হবে। নেক্সট এবার আসেন কোথায় লিশন, তাহলে এটা হলো আপনাদের জিনিসটা হচ্ছে যে প্রতিদিন পারসেপশন বাড়াইতে হবে, যে দেখে দেখে যে পারসেপশন, একটা লিশন আপনি একদিন দেখে মনে রাখতে পারবেন না, কিন্তু জিনিসটা হচ্ছে পারসেপশন, যে আমাকে একটা ম্যামোগ্রাফি আসলে আমি ডানে বামে কোথায় তাকাবো, ডিসক্রিটলি আমি তাকাবো না, আমাকে একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী খুঁজতে হবে। আমি বারবার বলি আমি ডান বাম করে তাকাবো না, আমি যত বড়ই লিশন দেখি, আমি মনে করেন এখানে একটা বিশাল লিশন দেখছি, কিন্তু আমি তারপরেও কিন্তু আমরা ওখানে তাকাই না, আমরা সিস্টেমেটিক্যালি আসি আপার মিডিল, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আরো কোনো লিশন আছে কিনা। হ্যাঁ এইভাবে, তাহলে আমরা যদি এভাবে দেখি, দেন আপার থার্ডে কিছু নাই, মিডিল থার্ডে কিছু নাই মনে হচ্ছে, লোয়ার থার্ডেও কিছু নাই, কিন্তু আমরা যদি রেট্রো মেমোরি স্পেস খেয়াল করি, এটা আর এটা কিছু দেখা যায়, Yes. দেখেন এখানে একটা লিশন, ঠিক আছে। তাহলে এই যে শাটল চেঞ্জ গুলা, এগুলাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, যে আমরা যেন এই পেশেন্ট গুলাকে মিস না করি। তাহলে এই পেশেন্টে আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আল্ট্রাসাউন্ডে তার সাসপিশিয়াস লিশন। নেক্সট আমরা আসি, আবার আমরা ওই অনুযায়ী যাব, আপার মিডিল লোয়ার থার্ড, সরি আপার মিডিল আর লোয়ার থার্ড। আবার এখানে আসি আমরা, আপার মিডিল লোয়ার থার্ড, খেয়াল করেন আপার থার্ডে মোটামুটি সিমিলার, একটু এরকম থাকতেই পারে এক ব্রেস্টে, মিডিল থার্ডও মোটামুটি সিমিলার, লোয়ার থার্ডে আমরা কিছু পাচ্ছি না। তাহলে আমাদের আরো জায়গাগুলো দেখতে হবে। রেট্রো মেমোরি স্পেস মোটামুটি ঠিক আছে, কোনো আর্কিটেকচার ডিসটরশনও দেখছি না, এখানেও কোনো আর্কিটেকচার ডিসটরশন দেখছি না। এখানে এসে যদি আমি রেট্রো মেমোরি এরিয়াটা খেয়াল করি এখানে, এবং আমি যদি আরেকটু খেয়াল করি এই জায়গাটা, আর এর সাথে যদি এই জায়গা কম্পেয়ার করি, কোনো পার্থক্য আছে এই দুইটার মধ্যে বা এই দুইটা জায়গার মধ্যে? Nipple একটু retracted হয়েছে না? হ্যাঁ, নিপিল রিট্রাকশন ঠিক ভালো বুঝছি না, কারণ এই পেশেন্টের হচ্ছে হয়তো বা প্রোফাইলে ভিউ নেওয়া হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে এই রেট্রো অ্যারিওলার এরিয়াটা মোটামুটি পরিষ্কার, খেলে 2-3টা ডাক্ট দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু রেট্রো অ্যারিওলার এরিয়াতে আমি একটা এক্সট্রা ওপাসিটি দেখতে পাচ্ছি। বুথ এটার সাথে আমি যদি কোরিলেট করি, এখানেও আমরা দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে আপনার ওপাসিটিটা নরমালি দেখেন এই জায়গাটা আমার ডাক্ট এসে এইভাবে চলে যাবে, হ্যাঁ, কিন্তু এখানে আমি দেখতেছি যে না, এখানে আমার একটা এক্সট্রা ডেন্সিটি আছে। আমরা যদি আল্ট্রাসাউন্ডের সাথে কোরিলেট করি, তাহলে আমরা দেখবো যে তার রেট্রো অ্যারিওলার এরিয়াতে এরকম একটা নুডিউল, এই রেট্রো অ্যারিওলার এটা একটা নুডিউল এই আল্ট্রাসোনোগ্রাফি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে হলো আমাদেরকে ঠিক আপার মিডিল লোয়ার থার্ড রেট্রো মেমোরি এবং সাব অ্যারিওলার এরিয়া এইভাবে আমাদেরকে ট্র্যাক করে আসতে হবে। যত বড় লিশনই থাকুক, আপনি ট্র্যাক করলে কোনো লিশন মিস করবেন না। তারপরেও 100% ইভালুয়েট করা খুব কঠিন। আচ্ছা, এরপরে আমরা আসি এখানে, এটা যে বলতে পারবে তার জন্য আরেকটা ক্যাডবারিজ। স্যার চিটাগাঙ্গে আমি কি করে পাঠাবো ক্যাডবারিজ? আমাকে পাঠিয়ে দিও, আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক দিলাম আছে। না, এটা তো মানে সবখানে স্টুডেন্টরা আছে অল আচ্ছা বাংলাদেশ। আচ্ছা
ঠিক আছে। ঢাকার হতে পারে। লেফট ব্রেস্টে রেট্রোঅ্যারিওলার রিজিয়নে একটা বেশি মনে হচ্ছে। লেফট ব্রেস্টের রেট্রোঅ্যারিওলার রিজিয়ন একটা মনে Yes, হচ্ছে, তাহলে আমরা retroareolar. সিসি ভিউ আসি। সিসি ভিউতে কিছু দেখা যাচ্ছে? নাই। তাহলে এক ভিউ দেখলে আমরা এটাকে মনে করবো যে এটা হলো সুপার ইম্পোজিশন। ঠিক আছে, আমাদের সাসপিশন আপনি ঠিক আছে এখানে মনে হচ্ছে, কিন্তু আমরা যদি এখানে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি না। প্রথম কথা হলো ব্রেস্টের ডেনসিটি কেমন? অনেক হাই ডেনসিটি। এখানে লিশন পাওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা পেয়েছি লিশন। ঠিক আছে, অতএব আপনাদেরকেও পেতে হবে। Outer, right outer and হ্যাঁ, lower কোন জায়গাটায়? quadrant. আউটার একটু উপরে। এখানে, Outer, এখানে জি হ্যাঁ, ম্যাম। রাইট আপারে হ্যাঁ ওই যে আপার আউটার আচ্ছা, এখানে আমরা যদি এটার সাথে এটা কম্পেয়ার করি, আচ্ছা দেখেন খুবই শাটল চেঞ্জ। হ্যাঁ, খুব খেয়াল করলে দেখবেন এখানে একটা দুইটা মাইক্রো ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এখানের কন্ট্রোলটা যখন এত সুন্দর একটা মেইনটেইন হয়েছে, এখানকার কন্ট্রোলটা সাডেন কাট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে দরকার আছে, ভুলে জায়গা মনে থাকে না। আচ্ছা ওকে ওকে প্লিজ প্রসিড। আমরা আসি, তাহলে এখানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এখানে একটা রিট্রাকশন আছে, শাটেল একটা রিট্রাকশন, খুবই শাটেল ফাইন্ডিং। কিন্তু আমাদের এই জায়গাটা কখনো এরকম কাট হয় না, কারণ এই জায়গাটা আমাদের এক্সিলা পর্যন্ত চলে যায়। অতএব এই জায়গাটা সাধারণত টেইলরিং থাকে। যখনই এই টেইলরিংটা কাট হয় এরকম, তখন অনেকটা সাস থাকবে। এরপরে আমরা যখন সিসি ভিউতে তাকাবো তখন আমরা দেখতে পারবো সিসি ভিউতে ঠিক একই। এখানে দেখেন সুন্দর কন্ট্রোল মেইনটেইন হচ্ছে, কিন্তু আমি যদি এখানে খুব ভালো করে খেয়াল করি, দেখেন আপনি এখানে ছোট ছোট মাইক্রো ক্যালসিফিকেশন এবং এই যে একটা স্পিকুলেশন দেখা যাচ্ছে এখন আমি বলার পরে, জি। মাইক্রো ক্যালসিফিকেশন এবং স্পিকুলেশন, এবং এই জায়গাটা স্ট্রেট হয়ে গেছে। সো দিস ইজ আর্কিটেকচারাল ডিসটরশন আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের আপার আউটার কোয়াড্রেন্ট। স্যার ক্যাডবারি কে পারলো স্যার? আপার কোয়াড্রেন্টটা কে ডিটেক্ট করছে? কি বলেছিলেন? কে আপার বলছে? আউটার? কেউ বলতে পারছে স্যার? নো, আপার এন্ড আউটার বলেছিল কেউ? আমি খেয়াল করতে পারিনি। আচ্ছা, কেউ না বলে চকলেট আমার। বললো বোধহয় নাসরিন। Outer আচ্ছা, বলেছিলেন স্যার, নাসরিন জি স্যার। আচ্ছা, তাহলে নাসরিন নাসরিন, আপাতত থাকলো। হ্যাঁ, ডক্টর নাসরিনের জন্য ক্যাডবারিজ থাকলো। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। তাহলে তাহলে স্যার এটা আমাদের লিশন আপার আউটার কোয়াড্রেন্টের। তাহলে আমাদেরকে দেখেন কত জিনিসটা কিন্তু ভাইরাস 5 ক্যাটাগরি। এখন আমরা যদি একটা রেডিওলজিস্ট, এই রিপোর্টটা কিন্তু শুরুতে আরেকজন রেডিওলজিস্ট করেছিল এবং সে মিসই করেছিল। তাহলে আপনারা দেখেন খুব মাইনিউটলি খেয়াল না করলে এই জিনিসগুলো খুব মিস হয়। জিনিসটা কিন্তু মনে হচ্ছে যে হ্যান্ড ডেন্স ব্রেস্ট আমি মিস করতেই পারি, কিন্তু খেয়াল করেন কি মিস আমি করছি, ভাইরাস 5 লিশন আমি মিস করছি। এবং স্ক্রিনিং এর জন্য কিন্তু মেমোই করা হয়, নট আল্ট্রাসাউন্ড ইজ নট দ্য মডালিটি অফ চয়েস, মেমো। নেক্সট এই পেশেন্টটা যখন আমরা আল্ট্রাসাউন্ড করেছি মেমো ইভালুয়েশনের পরে যে হ্যাঁ হাইলি সাসপিশিয়াস আছে, তখন আমরা এই লিশনটা পেয়েছি। মাইক্রো ক্যালসিফিকেশন, শেপ ইরেগুলার, বর্ডার মার্জিন ইনডিফাইন্ড, এজ শ্যাডো থিক এবং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো। সো দিস ইজ এ কমন রেডিওলজিক্যাল ফিচার অফ আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং অফ ম্যালিগনেন্সি। সো ইট ইজ এ ভাইরাস 5 ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে আমরা আর ইয়াতে যাচ্ছি না, এই লিশনগুলো খুব ছোট। আমরা এখন আরেকটু ডিসক্রিপশনে যাই। আচ্ছা, এখন একটু আগে আমরা যে কথাটা বললাম যে ইজ ইট পসিবল টু সে whether the lesion is cystic or solid by saying the see the mammogram? It's not possible. এজন্য ম্যামোগ্রাফিতে আমরা যখনই কোনো লিশন দেখি আমরা বলি যে yes it is a benign lesion, probable benign lesion আর এরকম lesion। আর আল্ট্রাসাউন্ড যখন আমরা করি তখন আমাদের কাছে একটা পরিষ্কার ক্লিয়ার একটা ছবি আসে, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ এটা বিনাইন না সিস্টিক না সলিড। এখন আমরা সলিড লিশন কেমন দেখি? আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা সলিড লিশন সাধারণত হাইপো ইকোইক হিসেবে দেখি, তবে হাইপার ইকোইকও আমরা দেখি, যেটা হচ্ছে হাইপার ইকোইক আমরা ফ্যাটকে আমরা হাইপার ইকোইক দেখি। এখন আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের ফ্যাট, ফ্যাট হচ্ছে আমাদের হাইপার ইকোইক। যে লিশনে যত বেশি ফ্যাট থাকবে মানে হাইপার ইকোইক এরিয়া থাকবে, সেই লিশনের বিনাইনিটি তত বেশি হবে। অর্থাৎ কার্সিনোমা পেশেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত ফ্যাট পাই না, আর বিনাইন লিশনের ক্ষেত্রে আমরা ফ্যাট পাই এবং ফ্যাটের কম্পোজিশনটা ভ্যারি করে। সো দিস ইজ এ টিপিক্যাল বিনাইন ফাইন্ডিং, ওভাল শেপের, তারপরে হাইপো ইকোইক, ওয়েল ডিফাইন্ড, আর কোনো এজ শ্যাডো নাই, পোস্টো অ্যাকুস্টিক শ্যাডো নাই, কোনো মাইক্রো ক্যালসিফিকেশনও নাই। এটা গেল আমাদের সলিড চেহারা। সিস্টিক চেহারা কেমন হয়? সিস্টিক হয় হলো আমাদের অ্যানিকোইক, আমরা সাধারণত বলি অ্যানিকোইক লিশনকে আমরা সাধারণত সিস্টিক বলি। এখন সিস্টের মধ্যে আমাদের কিছু ভাগ আছে, আমরা বলি যে সিম্পল সিস্ট, কমপ্লিকেটেড সিস্ট, কমপ্লেক্স সিস্ট। কেন আমরা এই ক্যাটাগরিটা করি? কারণ হচ্ছে যে সিম্পল সিস্টকে আমরা সাধারণত বিনাইন ভাইরাস 2 ক্যাটাগরি ধরি, আর যখনই কমপ্লিকেটেড সিস্ট বলি, কমপ্লিকেটেড সিস্ট সাধারণত আমরা কাকে বলি? কমপ্লিকেটেড সিস্ট আমাদের বাম দিকেরটা হচ্ছে কমপ্লিকেটেড সিস্ট আর ডানটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সিস্ট। কমপ্লিকেটেড সিস্ট সাধারণত এরকম সিস্টিক লিশন থাকবে এবং যার ভিতরে লো লেভেল ইকো থাকবে, কিন্তু কোনো সলিড ম্যাস থাকবে না। আইদার লো লেভেল ইকো অ্যান্ড অর থিন সেপ্টেশন থাকতে পারে, তখন আমরা এগুলাকে বলা হয় যে কমপ্লিকেটেড সিস্ট। এই কমপ্লিকেটেড সিস্ট গুলো ইউজুয়ালি মানে
মোর চান্স টু বি বিনাইন, আমরা এটাকে বলি হচ্ছে প্রবাবল বিনাইন, দ্যাট ইজ স্পাইডার 3। আর যখনই আমরা এটার মধ্যে দেখবো থিক সেপ্টেশন, তারপরে এরকম সলিড এরিয়া, যেটা আমরা একটু আগে আপনাদেরকে বললাম যে সলিড পোর্শন থাকবে, থিক সেপ্টেশন থাকবে, এবং এর মধ্যে কিছু লো লেভেল ইকো থাকতে পারে, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সিস্ট। কমপ্লেক্স সিস্ট অলওয়েজ বাইরাস 4 ক্যাটাগরি, দ্যাট ইজ সাসপিশিয়াস ক্যাটাগরি। কমপ্লিকেটেড সিস্ট ইউজুয়ালি বাইরাস 3 ক্যাটাগরি, আর সিম্পল সিস্ট বাইরাস 2 ক্যাটাগরি। এটা হচ্ছে অ্যানাদার এক্সাম্পল অফ কমপ্লিকেটেড সিস্ট, যে একটা অ্যানেকোইক এরিয়া, তার মধ্যে হোমোজেনাস লো লেভেল ইকো, এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড সিস্ট। কমপ্লিকেটেড সিস্ট, এখন ইনফেক্টেড সিস্টও কমপ্লিকেটেড সিস্ট হতে পারে, আবার হচ্ছে ক্রনিক সিস্ট যার ভিতরে ডেব্রি আছে সেও কমপ্লিকেটেড সিস্ট হতে পারে। আবার অনেক সময় খুব আর্লি অ্যাবসেস, মার্জিন এখনো ঠিক হয়নি, আমরা বুঝতে পারছি না যে এটা অ্যাবসেস নাকি, সেটাও কমপ্লিকেটেড সিস্টের ক্যাটাগরির মধ্যে করতে পারে। আচ্ছা, এখন হলো আমরা আসি যে কোশ্চেন, আমরা বললাম যে আমরা একটা লিশন দেখে, ম্যামোগ্রাফিতে দেখে আমরা বুঝতে পারবো নাকি এটা বিনাইন না ম্যালিগনেন্ট লিশন। এখন আমি লিশনটা বলি, ম্যামোগ্রামটা ডেসক্রিপশন করি। দেখেন, এই পেশেন্টের একটা আমরা যদি দেখি, এখানে একটা লিশন দেখতে পাচ্ছি, এখানে একটা লিশন দেখতে পাচ্ছি, এবং তার এখানেও একটা লিশন আছে। আমরা যে 3টে লিশন দেখি, আমরা ম্যামোগ্রাফিতে কি দেখছি? ম্যামোগ্রাফিতে দেখতেছি আমরা ওয়েল সার্কামস্ক্রাইব লিশন, এর বেশি আমরা কিছু বলতে পারছি না। যখন আমরা এই পেশেন্টের আল্ট্রাসোনোগ্রামি করছি, তখন দেখেন সেম পেশেন্টই কতভাবে প্রেজেন্ট, একটা লিশনের মধ্যে কি কি আছে, একই ব্রেস্টের মধ্যে সিম্পল সিস্ট আছে, কমপ্লিকেটেড সিস্ট আছে, এবং কমপ্লেক্স সিস্ট আছে। তাহলে এই লিশন, এই ব্রেস্টের মধ্যেই তার দেখেন ছোটটা সিম্পল সিস্ট, আর এই যে বড়টা ছিল এটা হলো কমপ্লিকেটেড সিস্ট, যেটা আমরা এখানে দেখছি, বড়টা কমপ্লিকেটেড সিস্ট, আর হচ্ছে এইখানে আরেকটা এরিয়া আছে, সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সিস্ট। এবং আমাদের এখানে ম্যামোগ্রাফিতে দেখে কোনোভাবেই বুঝার কোনো উপায় নাই, এই সিস্টের ক্যাটাগরি বুঝারই উপায় নেই, এটা সিস্ট না সলিড আর কমপ্লেক্স না সিম্পল, এটা তো দূরের কথা। অতএব ইট ইজ নট পসিবল টু কমেন্ট অন whether it is a cystic or solid lesion or type of cystic lesion. সো আল্ট্রাসোনোগ্রাফি এদিক দিয়ে আমাদেরকে একটা হেল্পফুল, যে আমাদেরকে বলে দিতে পারে এটা সিম্পল, কমপ্লিকেটেড নাকি কমপ্লেক্স সিস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা তো আপনারা জানেনই যে লিশন এখানেও ঠিক একই, যে আমাদের এখানে দেখে মনে হচ্ছে যে এই পেশেন্টটা একটা সাসপিশিয়াস লিশন হতে পারে, কিন্তু মার্জিনটা একটু ইলডিফাইন্ড এখানে, কিন্তু আল্ট্রাসাউন্ড করে দেখা গেছে আসলে এটা একটা কমপ্লিকেটেড সিস্ট, যে সিস্টিক এরিয়া, তার মধ্যে একটু থিন সেপ্টেশন আর লো লেভেল ইকো আছে। এই ভিউটা আপনাদেরকে একটু আগেও আমি দেখিয়েছি, যে দিস ইজ এ টিপিক্যাল এক্সাম্পল অফ কমপ্লেক্স সিস্ট। এখন একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ম্যামোগ্রাম এন্ড আল্ট্রাসোনোগ্রাম কোরিলেশন। আচ্ছা, এই পর্যন্ত দেখলে অনেকে মনে করতে পারে যে আমি যেহেতু সিস্টিক সলিড ডিফারেন্সিয়েট করতে পারি না, কমপ্লেক্স সিস্টিক ডিফারেন্সিয়েট করতে পারি না, তাহলে তো আমার ম্যামোগ্রাফির কোনো রোল নাই, আল্ট্রাসাউন্ডেরই রোল আছে বেশি। আসলে তা না, ম্যামোগ্রাফির রোল হচ্ছে সবার আগে, কারণ আমরা আমাদের আজকের ইয়াতে দেখলাম পলি নিয়ে যে ম্যামোগ্রাফি ইজ এ নন অপারেটর ডিপেন্ডেন্ট, এই জন্য আমাদের ম্যামোগ্রাফির রোল সবচেয়ে বেশি। ম্যামোগ্রাফির সাথে সাপোর্টিং হিসেবে আমরা আল্ট্রাসাউন্ড করবো, নট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল মডেলিটি। আমরা যাদের ইন্ডিকেটেড, যে বয়সের থেকে আমাদের ম্যামোগ্রাফি ইন্ডিকেটেড, সে বয়সে পেশেন্ট হলে আমরা অবশ্যই ম্যামোগ্রাফি এবং আল্ট্রাসোনোগ্রাফি একই সাথে ইভালুয়েশন করবো, এই আর কি। অনেকে বলে যে আপনি আগে আল্ট্রাসাউন্ড করে আসেন, যদি দরকার হয় তখন আমরা ম্যামোগ্রাম করবো। দিস ইজ ভেরি রং কনসেপশন, আগে আমরা ম্যামোগ্রাম করবো, তারপরে আমরা আল্ট্রাসোনোগ্রাম করবো। আচ্ছা, এখন ম্যামোগ্রাফিক আল্ট্রাসোনোগ্রাফিক কোরিলেশন। ম্যামোগ্রাফিক আল্ট্রাসাউন্ড কোরিলেশন একটা কমন প্রবলেম, জাস্ট আমি একটা তুলে ধরছি, যে 42-year-old woman was found to have a circumscribed mass at upper outer quadrant in left breast mammogram. Diagnostic ultrasonography দেখা গেল the lesion in the left breast at 5 o'clock. That is upper outer quadrant, মানে আমরা জানি লেফট ব্রেস্টের আপার আউটার কোয়াড্রেন্ট হলো 1 to 3 o'clock, কিন্তু ওই পেশেন্টই যখন আমি আল্ট্রাসোনোগ্রাম করলাম তখন দেখা গেল পেশেন্টটা 5 o'clock, দ্যাট ইজ লোয়ার কোয়াড্রেন্টে। এখন এইটা কেন হলো, এবং এটা কি আসলেও ঠিক, মানে এটা কি সম্ভব নাকি? যেমন আমি এই পেশেন্টটা লিশনটা দেখি যে এটা হলো আপার আউটার কোয়াড্রেন্টের। এখন আমরা ম্যামোগ্রাম করার সময় কিভাবে আমরা ম্যামোগ্রাম করি, এটা আগে আমাদেরকে জানতে হবে। ম্যামোগ্রাম করার সময় আমরা এমএলও ভিউটা কি করি, আমরা কিন্তু এমএলও ভিউ ট্রু ল্যাটারাল নিই না, আমরা এমএলও ভিউ কিন্তু একটু অবলিক নিই। অবলিক মানে পেক্টোরালিস মেজরের সাথে ওরিয়েন্টেশন থাকে, তার ফলে কি হয়, পেক্টোরালিস মেজরের সাথে যখন ওরিয়েন্টেশন হয়, তাহলে আমাদের এপাশ থেকেও কম্প্রেশন দিতে হয়, এপাশ থেকেও কম্প্রেশন দিতে হয়। তাহলে কি হচ্ছে দেখেন, যে পেরিফেরাল যে লিশনগুলো, পেরিফেরাল যে ব্রেস্ট টিস্যুটা, সেটা বেশ উপরের দিকে উঠে আসে। খেয়াল করছেন, পেরিফেরাল লিশনটা বেশ উপরের দিকে উঠে আসে, আর সেন্ট্রাল যে এরিয়াটা সেটা একটু নিচের দিকে নেমে আসে, কারণ জিনিসটা হচ্ছে এইভাবে উঠে আর এইভাবে নেমে যায়। আমি একটু পয়েন্টারটা দেখাই, এই পেরিফেরাল অংশটা এইভাবে উঠে যায় আর সেন্ট্রাল অংশটা এইভাবে দেয়, কারণ এই যে বললাম আমরা, এই ছবিটা দেখেন, জাস্ট ব্রেস্টটা এইভাবে ঘুরে যায়, তাহলে আপনি কি হচ্ছে দেখেন, এই জায়গাটা নেমে যাচ্ছে আর এই জায়গাটা উঠে যাচ্ছে। তো এই অংশ আমরা মনে রাখার জন্য এই জন্য বলি যে ধরেন যে কোনো ব্রেস্টের যদি পেরিফেরাল লিশন থাকে, এটা একটা রাইট ব্রেস্টের ছবি, লিশন যত পেরিফেরাল হবে নিপিল থেকে, সে তত উপরে উঠবে, আর যত মিডিয়াল লিশন হবে, মানে চেস্টের দিকে মিডিয়ালের দিকে লিশন হবে, সে তত নিচের দিকে যাবে। তাহলে আমাদের এটা মনে রাখার উপায় কি, আমরা মনে রাখি মিডিয়াল মিন্স মেটাল, মেটাল হচ্ছে ভারী, ও নিচের দিকে নেমে যাবে। আর হচ্ছে ল্যাটারাল মিন্স, এটা লেখা নেই, ল্যাটারালস মিন লাইট লিশন, সে হচ্ছে
উপরে উঠে যাবে, মানে লাইট উপরে উঠে যাবে আর মেটাল মিনস মিডিয়াল ও নিচে নেমে যাবে। ঠিক আছে, এভাবে আমরা মনে রাখি। বিশেষ করে এমএলএ ভিউতে হয়, আর সিসি ভিউতে তো জায়গাটা মোটামুটি ফিক্স থাকে, আমরা মিডিয়াল ল্যাটারাল করি কোয়াড্রেন্ট, কিন্তু এমএলএ ভিউতে আমাদের সুপিরিয়র ইনফিরিয়র ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। এটাই খালি মনে রাখবেন, লিশন যত ল্যাটারাল সে লাইট উপরে উঠে যেতে পারে। তাহলে আমাকে যখন আমি আলট্রাসোনোগ্রাফি সেম লিশনটা খুঁজবো, আমি 1-2 ক্লক উপরে খোঁজার চেষ্টা করব। আর লিশন যত মিডিয়ালি হবে আমি 1-2 ক্লক মানে নিচে খোঁজার চেষ্টা করব, যেন লিশন মিস না হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে উই মাস্ট অ্যাকুরেটলি আইডেন্টিফাই definite mammographic suspicious finding on ultrasound, especially when there are two lesion. মোস্ট প্রবলি এ বিনাইন এন্ড ম্যালিগনেন্ট লিশন যদি একসাথে থাকে, তাহলে আমাদেরকে জানতে হবে যে আসলে কোন লিশনটা আমরা বায়োপসি করব। অনেক সময় আমরা দুইটা লিশনই বায়োপসি করি, কারণ যদি একটা পেশেন্ট সাসপিশিয়াস থাকে আমরা ওই ব্রেস্ট থেকে দুইটা লিশনই এখন আমরা বায়োপসি করি দেখার জন্য যে আলাদা লিশনটাও আমাদের ম্যালিগনেন্ট কিনা। এখন কথা হলো এই লিশনটা আমরা বুঝলাম যে একটা বিনাইন একটা ম্যালিগনেন্ট বায়োপসিতে আসলো, আমি এখন এই পেশেন্টের মার্কার দিব, তাহলে আমাকেও জানতে হবে যে আসলে কোন লিশনটা সাসপিশিয়াস। তাহলে আমাকে অবশ্যই ম্যামোগ্রাফিক্যালি আমাকে লিশনের ক্লক পজিশন মানে আল্ট্রাসাউন্ডের সাথে ম্যামোগ্রাফির কোরিলেশনটা আমার খুব ইম্পর্টেন্ট, আমার জানা লাগবে। এবার হচ্ছে লিম্ফ নোড ক্যারেক্টারাইজেশন। অনেকে আমাদেরকে কোশ্চেন করে যে ম্যামোগ্রাফি থেকে এই লিম্ফ নোডটাকে দেখে বোঝা যায় না যে এটা কি ম্যালিগনেন্ট মেটাস্ট্যাটিক কিনা, অথবা এটা ইনফ্লামেটরি লিম্ফ নোড কিনা, নাকি রিঅ্যাক্টিভ নাকি বিনাইন, এটা কি বলা যায় কিনা। আসলে ম্যামোগ্রাফিতে আমরা এটা কখনোই বলা যায় না এটা বিনাইন না ম্যালিগনেন্ট, আমরা কিছু সাসপিশন করি। এই সাসপিশনটা কিসের ভিত্তিতে করি? প্রথম কথা হলো যে সাইজ। অনেকে বলে যে লিম্ফ নোডটা বড়, বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাফিতে অনেকে দেখা যায় যে লিম্ফ নোডের একটা সাইজ দিয়ে বলে যে লিম্ফ অ্যাডেনোপ্যাথি। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে লিম্ফ নোডের লেন্থ does not matter, লিম্ফ নোডের সাইজও ম্যাটার না। হোয়াট ইজ দ্য সাইজ, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে কর্টিক্যাল থিকনেস। কর্টিক্যাল থিকনেস যখনই 3 মিলিমিটারের বেশি হবে এবং যদি একটা শাটল বাম্পিং থাকে বা শেপটা একটু চেঞ্জ হয়, তখনই আমাকে বুঝতে হবে যে এই লিম্ফ নোডে কোনো অ্যাবনর্মালিটি আছে। এবং অবশ্যই আমাদেরকে লিম্ফ নোড আল্ট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে সবসময় শর্ট অ্যাক্সিস ডায়ামিটার দিয়ে মাপতে হবে, নেভার লং অ্যাক্সিস। আমরা কখনোই লং অ্যাক্সিসে অ্যাক্সিলারি লিম্ফ নোড মাপবো না বা লিম্ফ নোডই আমরা মাপি না। এখন একটা নর্মাল লিম্ফ নোড দেখতে কেমন? একটা নর্মাল লিম্ফ নোড দেখতে সাধারণত এরকম হয়, যার ভিতরে ফ্যাট থাকে, হাইলামে ফ্যাট থাকে, আমরা জানি এটা হাইপার ইকুইড এবং কর্টেক্সটা হাইপোইকুইড থাকে। নর্মালি এটা একটা নর্মাল লিম্ফ নোড যার কর্টেক্সটা লেস দেন 3 মিলিমিটার। আমরা যদি এই লিশনটা দেখি এটাও একটা লিম্ফ নোড, এবং এখানে দেখা যাচ্ছে আমরা এখানে হাইলাম দেখতেই পাচ্ছি না, পুরো হাইলামটাই অবলিটারেটেড হয়ে গেছে এবং লিম্ফ নোডটা রাউন্ডেড শেপ নিচ্ছে। সো এটা একটা লিম্ফ নোড, প্যাথোলজিক্যাল লিম্ফ নোড। কিন্তু আমরা আসলে সবসময় বলতে পারি না এটা ইনফ্লামেটরি না কার্সিনোমা। কিন্তু যখন এরকম বিশাল লিম্ফ নোড থাকে, কর্টেক্স দেখা যাচ্ছে না এবং অ্যাসোসিয়েটেড ম্যালিগনেন্সি থাকে, তখন আমরা একটা গেস করি যে হ্যাঁ দিস মে বি এ মেটাস্ট্যাটিক লিম্ফ নোড। যদিও দেখেন আমি কেন বললাম সাইজ ডাজন্ট ম্যাটার, যদিও এই লিম্ফ নোড ছোট এবং এটা বড়, কিন্তু স্টিল এটা বায়োপসি প্রুভেন মেটাস্ট্যাটিক লিম্ফ নোড। এবং এটা ছিল তার প্রাইমারি লিশন, যে রাইট ব্রেস্টের এরকম জায়গায় তার 4 o'clock একটা সাসপিশিয়াস লিশন ছিল এবং তার লিম্ফ নোড এটা পজিটিভ ছিল। এখন যেটা আমরা বললাম বিনাইন ভার্সেস ম্যালিগনেন্ট লিম্ফ নোড, আমরা একটু আগে দেখলাম যে কখন আমরা বলবো প্যাথোলজিক্যাল লিম্ফ নোড। আমরা বলতে পারবো না বিনাইন না ম্যালিগনেন্ট না ইনফ্লামেটরি, আমরা বলতে পারবো যে হ্যাঁ প্যাথোলজিক্যাল লিম্ফ নোড। কিন্তু তারপরে আমরা যখন দেখি যে একটা প্রাইমারি লিশনের সাথে বড় বড় লিম্ফ নোড থাকে, তখন আমরা বলি যে মেবি মেটাস্ট্যাটিক লিম্ফ নোড। এখন দেখেন এই লিশনের আমরা যদি এই লিম্ফ নোড আর এই লিম্ফ নোড কম্পেয়ার করি, এটা একটা ব্রেস্টের প্রাইমারি লিশন, আমরা দেখতে পাচ্ছি ক্যালসিফাইড ইরেগুলার শেপেড লিশন, হাইলি সাসপিশিয়াস ফর ম্যালিগনেন্সি। আরেকটা পেশেন্টের দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবসেস, এখানে দেখা যাচ্ছে অ্যাবসেস এবং আন্ডারলাইন ব্রেস্টে ইডিমা। তার লিম্ফ নোডের দেখেন শেপ আর ইনফ্লামেটরি মানে অ্যাবসেস যে পেশেন্টের, ক্রনিক অ্যাবসেস যে পেশেন্ট, তার লিম্ফ নোড দেখেন দুইটা লিম্ফ নোডই অলমোস্ট সেম, মরফোলজিক্যালি একদম একই দেখতে, জাস্ট কর্টিক্যাল থিকেনিং আছে। এখন আপনি কি বুঝতে পারবেন যে এই কোনটা মেটাস্ট্যাটিক কোনটা ইনফ্লামেটরি শুধু লিম্ফ নোডের চেহারা দেখে? শুধু লিম্ফ নোডের চেহারা দেখে ইট ইজ নট পসিবল। যখন অ্যাসোসিয়েটেড প্রাইমারির সাথে আমরা কোরিলেট করি, তখন আমরা বলি দিস মে বি মেটাস্ট্যাটিক লিম্ফ নোড এন্ড দিস মে বি ইনফ্লামেটরি লিম্ফোপ্যাথি। অতএব যখন প্রাইমারি না থাকে তখন আসলে আমরা সবসময় বলতে পারি না। এটা হচ্ছে আরেকটা লিম্ফ নোড, যেমন এখানে হচ্ছে ইনফেক্টেড ডাক্ট একটেশিয়া আছে এবং তার সাথে লিম্ফ নোড থিকেনিং। এখন দেখেন এই লিম্ফ নোডের থিকেনিং কত ধরনের হতে পারে, আমরা যেটা বললাম পুরো গ্ল্যান্ড ইনভলভ করতে পারে, অথবা দেখেন এপাশে কর্টেক্সটা ঠিক আছে, এপাশে একটা শাটেল বাম্পিং দেখা যাচ্ছে, একটু বাম্পিং, শুধুমাত্র এইটুকু কর্টেক্সই থিকেন। এটা হচ্ছে আমাদের একটা প্যাথোলজিক্যাল লিম্ফ নোড। এটা হচ্ছে আরেকটা লিশন, ম্যালিগনেন্ট লিশন এবং তার সাথে এত বড় বড় লিম্ফ নোড। যখনই ম্যালিগনেন্ট লিশনের সাথে এরকম লিম্ফ নোড থাকে, আমরা সাধারণত ধরে নিই দিস মে বি মেটাস্ট্যাটিক লিম্ফ নোড। আর যখন ম্যালিগনেন্ট লিশন আছে কিন্তু সাথে এরকম লিম্ফ কর্টেক্স থিকেন, কিন্তু এরকম কর্টেক্স থিকেন না যে এই পরিমাণ কর্টেক্স থিকেন, তখন আমরা বলি যে হ্যাঁ লিম্ফ অ্যাডেনোপ্যাথি আছে, বাট আমরা সাধারণত কমেন্ট করি না যে মেটাস্ট্যাটিক কিনা। কারণ হচ্ছে ইটস নট পসিবল যে এই ধরনের থিকেনিং দেখে আমরা লিম্ফ নোড সবসময় ম্যালিগনেন্সি থাকবে এটা আমরা বলতে পারি না। আচ্ছা, এখন আমরা আসি একটু এমআরআই এর, একটু শর্ট এমআরআই নিয়ে কিছু কথা। একটা হলো ইন্ডিকেশন ফর ব্রেস্ট এমআরআই।
Indication for breast MRI হচ্ছে evaluation of women with questionable mammographic finding and previous breast surgery to distinguish post-surgical scar from recent carcinoma. এই post-surgical scar evaluation এর জন্য হচ্ছে breast MRI হচ্ছে একটা খুব excellent tool. আমরা যখন কন্ট্রাস্ট দিয়ে ইভালুয়েট করি তখন আমরা এটা ভালো প্রেডিক্ট করতে পারি। মোস্ট ইউজফুল ইন ডিটেকশন প্রিভিয়াসলি আনসাসপেক্টেড মাল্টিসেন্ট্রিক অ্যান্ড মাল্টিফোকাল ডিজিজ। যখনই আমরা কোনো পেশেন্টের বিশেষ করে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করি তখনই আমরা রুটিনলি আমরা সাধারণত পেশেন্টের ব্রেস্ট এমআরআই করি। আর স্পেশালি যদি কোনো পেশেন্টের ডায়াগনোসিস থাকে লোবুলার কার্সিনোমা তাহলে তো মাস্ট ব্রেস্ট এমআরআই ইন্ডিকেটেড। কারণ হচ্ছে যে জাস্ট টু এক্সক্লুড যে মাল্টিসেন্ট্রিসিটি আছে কিনা এটা দেখার জন্য। আরেকটা হচ্ছে যে হাই রিস্ক স্ক্রিনিং। হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে স্ক্রিনিংও আমরা এমআরআইটা করি। And what is the ideal time for MRI of the breast is appropriately between 5 and 15 of menstrual cycle. কেন এই সময়টা অ্যাপ্রোপ্রিয়েট? কারণ হচ্ছে যে এই সময়টা হচ্ছে যে আমাদের হলো ব্রেস্টের হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যুর ইয়াটা কম থাকে, ব্রেস্টের হরমোনাল প্রভাবটা কম থাকে এবং গ্ল্যান্ডুলার যে প্রলিফারেশনটা কম থাকে, এই জন্য এই সময়টা আমাদের লিশন ইভালুয়েশনে সুবিধা হয়। আর আমরা যে কোনো সময় করতে পারি, এটা বলছে জাস্ট আইডিয়াল টাইম, কিন্তু আমরা যে কোনো সময় ইভালুয়েট করতে পারি। MR imaging for the post-operative assessment of residual disease should be performed 28 days or more after surgery. কেন আমরা 4 weeks পরে আমরা করবো সাধারণত? কারণ হচ্ছে যখন পোস্ট অপারেটিভ আমরা ইভালুয়েশন করি তখন সাধারণত হেমাটোমা যে থাকে, এই হেমাটোমার জন্য আমাদের রেসিডুয়াল ডিজিজ দেখতে আমাদের একটা হ্যাম্পার হয়। এই জন্য আমরা সাধারণত হেমাটোমা রিজলভ হওয়ার টাইম দিই সাধারণত 4 weeks। 4 weeks পরে আমরা সাধারণত রেসিডুয়াল ডিজিজ দেখতে চাইলে আমরা তারপরে আমরা MR ইমেজিং করবো with contrast. But in patient with positive surgical margin whose further surgery should not be delayed, it can be done earlier. যেমন অনেক সময় আমরা আনপ্ল্যান্ড লাম্পেক্টমি করি। আনপ্ল্যান্ড লাম্পেক্টমির ক্ষেত্রে সার্জিক্যাল মার্জিন অনেক সময় পজিটিভ হয়, কিন্তু সেক্ষেত্রে আবার ডিলেট করা যাবে না। সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি করতে হবে, কিছু মেনে নিই যে হ্যাঁ আমাদের ইমেজিং এ কিছু হ্যাপার হবে, বাট পেশেন্ট বেনিফিটের জন্য আমাদেরকে এই জিনিসটা করতে হবে। আচ্ছা, ইন্টারপ্রিটেশন অফ ব্রেস্ট এমআরআই আমাদেরকে কি আমাদেরকে দেখতে হয় সাধারণত? লিশনের মরফোলজি, এনহান্সমেন্ট ক্যারেক্টার, কাইনেটিক কার্ভ অ্যান্ড ডিফিউশন ওয়েটেড ইমেজ। মরফোলজি আমাদের কাইনেটিক কার্ভটা কি? কাইনেটিক কার্ভটা হচ্ছে যে আমাদের 3 ধরনের কাইনেটিক কার্ভ আছে, টাইপ 1, 2, 3। টাইপ 1, 2, 3 সাধারণত একটা কন্টিনিউয়াস কার্ভ। আমরা যখন কন্ট্রাস্ট দিই এবং ফলো আপ করি তখন দেখি কার্ভটা এভাবে উঠে। আমরা অনেক সময় ফাইলে দিই না, কিন্তু আমরা সবসময় ইভালুয়েশন করি। যেমন আমরা সিটি এমআরআই ব্রেস্টের কন্ট্রাস্ট যেমন আমরা নিজেরাই মেপে দেখি, তেমনি আমরা এরকম এমআরআই যখন আমরা কোনো লিশন দেখি আমরা কাইনেটিক কার্ভটা আমাদের কনসোলে আমরা দেখে নিই। অনেকে বলে আমাদেরকে একটা ছবি দেন, আসলে ছবি দিতে গেলে আমাদের জন্য একটু টাইম কনজিউমিং হয়ে যায়, আমরা এই জন্য ছবিটা দিতে পারি না। তো যাক, এটা হচ্ছে আমাদের রুটিন কাজ, যে যেমন কোনো লিশনের যদি আমাদের ডপলার লাগে আমরা যেমন ডপলার রুটিনলি করে ফেলি, এটাও আমাদের একটা রুটিনলি, যে আমরা আমাদের কাজের ফাঁকে আমরা এটা লিশন যখন ইভালুয়েশন করি তখন একটা ক্লিক করে আমরা কাইনেটিক কার্ভটা দেখে ফেলি। তাহলে কাইনেটিক কার্ভ যখন এরকম স্ট্রেট হবে মানে সে কন্ট্রাস্ট এনহান্সমেন্ট হচ্ছে যে আমাদের টাইম কার্ভ থাকে তার মধ্যে। সো দিস ইজ এ 83% কেসে ইট ইজ এ বিনাইন লিশন। তাহলে এই পেশেন্টগুলো সাধারণত বিনাইন লিশন হয়, এটাকে আমরা বলি টাইপ 1 কার্ভ অর কন্টিনিউয়াস কার্ভ বলি। আচ্ছা, কাইনেটিক কার্ভ টাইপ 2 কার্ভটা কেমন? এই কাইনেটিক কার্ভটা 2টা হচ্ছে যে আমার প্রথমে কন্ট্রাস্ট এনহান্সমেন্ট হবে লিশনে, তারপরে একসময় এটা প্ল্যাটু হয়ে যাবে, মানে আর এনহান্সমেন্ট হবে না, এনহান্সমেন্ট প্যাটার্নটা তার স্ট্যাটিক হয়ে যাবে। তো এটাকে আমরা বলি প্রথমে আমার অ্যাসেন্ডিং, তারপরে আমাদের প্ল্যাটু, এটাকে আমাদের কাইনেটিক কার্ভ টাইপ 2 অর প্ল্যাটু কার্ভ বলি। এটাতে হচ্ছে আমাদের 64% চান্স অফ বিনাইন লিশনে সাধারণত এই টাইপের কার্ভ থাকে। টাইপ 3 কার্ভ, টাইপ 3 কার্ভটা হচ্ছে খুব ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এটা হচ্ছে যে লিশন খুব আর্লি এনহান্সমেন্ট হবে এবং খুব আর্লি ওয়াশ আউট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাইনেটিক কার্ভ 3, যে খুব শার্প পিক হবে এবং খুব শার্প ডিসেন্ডিং পিক, অ্যাসেন্ডিং পিকও খুব শার্প হবে, ডিসেন্ডিং পিকও খুব শার্প হবে। এটা হচ্ছে 80% চান্স অফ ম্যালিগনেন্ট লিশন এই কাইনেটিক কার্ভ 3 তে। যেমন আমরা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা নর্মাল ব্রেস্টের এমআরআই, আর হচ্ছে আমাদের কন্ট্রাস্ট দেওয়ার পরে আমরা যদি লিশনটা দেখি, কাইনেটিক কার্ভে আমরা যদি লিশনটা ইভ্যালুয়েট করি তাহলে দেখেন শার্প রাইজ, এটা আমার বেস লাইন, শার্প রাইজ এন্ড শার্প ফল, এবং এটা হলো বায়োপসি প্রুভেন ম্যালিগনেন্সি। এরকম আরেকটা লিশন আমরা আসি, যে এই লিশনটার ক্ষেত্রে আমরা দেখি যে শার্প রাইজ এবং শার্প ফল, এটা আসলে একটু এরর আসছে, এই কারণে এরকম হচ্ছে। নেক্সট আরেকটা লিশন, যদি এটা দেখে মনে হচ্ছে প্রথম ফার্স্ট গ্লেন্সে দেখে মনে হবে দিস মে বি এ অ্যাবসিস, আসলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সিস্ট ছিল। দেখেন তার হচ্ছে কমপ্লেক্স সিস্টের আরেকটা প্যাটার্ন হচ্ছে ভিতরে সলিড কম্পোনেন্ট নেয়, কিন্তু তার মার্জিনটা নোডিউলার, ঠিক নোডিউলার মার্জিন, এবং আমরা এই মার্জিনে ধরে তার কার্ভটা ইভালুয়েট করেছি এবং দেখা গেছে যে শার্প পিক শার্প ফল। সো দিস ইজ অ্যানাদার কেস অফ কাইনেটিক কার্ভ টাইপ 3, ইট ইজ এ ম্যালিগনেন্ট লিশন। এখন হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ এমআরআই? ডিসঅ্যাডভান্টেজ অফ এমআরআই হচ্ছে এটা হচ্ছে হাই পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, আর হচ্ছে এক্সপেন্সিভ। আরেকটা হচ্ছে যেটা হয় যে আমরা জানি যে 80 to 90% কেসে, মানে মোস্ট অফ দ্য কার্সিনোমা হচ্ছে লোবুলার কার্সিনোমা আসলে একটু কম হয়, সাধারণত ডাক্টাল কার্সিনোমাটাই বেশি হয়, এবং ডাক্টাল কার্সিনোমা 80 to 90% কেসে সাধারণত মাইক্রো ক্যালসিফিকেশন নিয়ে আসে।
তো আসলে এই জন্যই ম্যামোগ্রাফি হচ্ছে আমাদের একটা স্ক্রিনিং টুল, যেন আমরা মাইক্রোক্যালসিফিকেশন বা ডাক্টার কার্সিনোমাকে খুব আর্লি ডিটেক্ট করতে পারি। কিন্তু এটাই হচ্ছে এমআরআই এর ডিসঅ্যাডভান্টেজ, যে এমআরআই কোনো ক্যালসিফিকেশন পিক করতে পারে না। এটা হচ্ছে মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ এমআরআই। এই জন্য আমরা স্ক্রিনিং এ সাধারণত এমআরআই ইউজ করি না। সাধারণত যাদের যদি এইজ হচ্ছে আপনার ম্যামোগ্রাফিক এইজ না কিন্তু হাই রিস্ক, সেক্ষেত্রে আমরা হচ্ছে এমআরআইটা ইউজ করি। তাহলে লিমিটেশন কি কি থাকছে আমাদের ব্রেস্ট এমআরআই? একটা হচ্ছে নট অ্যাপ্রোপ্রিয়েট টুল ফর জেনারেল ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং। এটা টু এক্সপেন্সিভ অ্যান্ড হাইলি সেন্সিটিভ অ্যান্ড হেন্স হাই নাম্বার অফ ফলস পজিটিভ। কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে সাধারণত কস্টোফ্লেবিক পেশেন্ট, ককলিয়ার ইমপ্ল্যান্ট এবং কার্ডিয়াক পেসমেকারের ক্ষেত্রে আসলে কন্ট্রাইন্ডিকেশন না। পেসমেকারের ক্ষেত্রে আমরা সাধারণত ইঞ্জিনিয়ারদেরকে ডেকে ওটাকে ম্যানিপুলেট করে তারপরে করি। আর যদি নন কম্প্যাটেবল এমআরআই প্রস্থেসিস থাকে তখন আমরা করতে পারি না, কিন্তু এমআরআই কম্প্যাটেবল প্রস্থেসিস থাকলে আমরা এটা করতে পারি। So MRI is a problem solving tool, not a general screening examination. সাধারণত যদি ম্যামোগ্রাম এবং আলট্রাসোনোগ্রামে কোনো ইনডিটারমিনেট লিশন থাকে অথবা হচ্ছে আমরা হলো মাল্টিপল লিশন ডিটেক্ট করতে চাই, তখন হচ্ছে আমরা সাধারণত এই জন্য এটাকে বলা হয় প্রবলেম সলভিং টুল, নট এ জেনারেল স্ক্রিনিং এক্সামিনেশন। And MRI should not be used to preclude biopsy. And অনেকে মনে করে যে এমআরআই করলে আমার আর বায়োপসি করার দরকার নাই, কিন্তু আসলে তা না। MRI is the best used when with selected specific indication and as an adjunct to mammography. MRI can affect the clinical staging of patient and has the potential to markedly improve the pre-operative planning and patient management. Especially আমরা বললাম যে যখন আমরা লোবুলার কার্সিনোমা চিন্তা করি অথবা পেশেন্টকে বেস্ট কনজারভেটিভ সার্জারির জন্য ফলো মানে প্রিপারেশন নিই। এখন আরেকটা ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে যেটাতে আমাদের খুব সমস্যা হয়, যে সার্ভিলেন্স হচ্ছে আমাদের কাছে সার্জনরা এক একজন এক একভাবে পাঠায়। পোস্ট অপারেটিভ ব্রেস্ট কার্সিনোমার সার্ভিলেন্সটা ইমেজিং কি হবে, কখন হবে, এটার জন্য আমি একটা কুইক 2-3টা স্লাইড দেখাচ্ছি। যে ম্যামোগ্রাফিক সার্ভিলেন্স হ্যাজ এ হাই সেন্সিটিভিটি অ্যান্ড স্পেসিফিসিটি ফর রিকারেন্ট ম্যালিগনেন্সি। তারপরে আমরা যখন ম্যামোগ্রাফি করি এবং তার সাথে সাধারণত আল্ট্রাসোনোগ্রামটাও করি, কারণ যে আমরা বললাম যে অনেক বেশিরভাগ ম্যামোগ্রাফিতে আমরা ডেন্স বেস্ট পাই এই জন্য। তো তবে মনে রাখতে হবে ম্যামোগ্রাফিক ইজ দ্য আইডিয়াল মডালিটি অফ চয়েস। তার সাথে আমরা আল্ট্রাসোনোগ্রাম করবো অ্যাডজাঙ্ক্ট হিসেবে, নট অনলি দ্য আল্ট্রাসোনোগ্রাম, নট এমআরআই, নট অনলি এমআরআই। ম্যাগনেটিক রেজোনেন্স মানে এমআরআই ইজ দ্য মোস্ট সেন্সিটিভ অ্যান্ড অ্যাকুরেট টুল ফর ইভালুয়েশন অফ পোস্ট অপারেটিভ ব্রেস্ট। ফিজিক্যাল এক্সামিনেশন হ্যাজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন সার্ভিলেন্স। এখন আমাদের কোন ইনস্টিটিউশন কখন আমাদের পোস্ট অপারেটিভ সার্ভিলেন্সটা শুরু করে? একটা হচ্ছে ডিফারেন্ট ইনস্টিটিউশনের কথা বলছি, যেমন হচ্ছে অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার। তারা সাধারণত অ্যাট 6 months, দেন অ্যানুয়াল ডায়াগনস্টিক 5 year, মানে অ্যাট 6 months হচ্ছে অপারেশনের পরে ঠিক 6 month থেকে একটা শুরু করে, তারপরে হচ্ছে অ্যানুয়াল ডায়াগনস্টিক ফর 5 year, দেন স্ক্রিনিং ফ্রম 6 year। আর ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো তারা করে হচ্ছে এভরি 6 months ফর 5 year, দেন অ্যানুয়াল স্ক্রিনিং। তাহলে আমাদের সাধারণত দেখা যাচ্ছে যে বেশিরভাগ হসপিটাল যেটা মেনটেন করে, তারা হচ্ছে যে অপারেশন মানে ট্রিটমেন্ট কমপ্লিটেড অ্যাট 6 months এ একটা ইভালুয়েশন করে, দেন হচ্ছে অ্যানুয়াল স্ক্রিনিং করে। তো এটাই হচ্ছে সাধারণত আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ফলো করি, যদিও আমাদের দেশে এখনো ওরকম কোনো গাইডলাইন হয়নি, বাট আমরা আমাদের এখানে ফলো করি যে একটা 6 months এ সার্ভিলেন্স হিসেবে ট্রিটমেন্ট কমপ্লিশনের 6 months এ একটা করি, তারপরে হচ্ছে অ্যানুয়ালি ম্যামোগ্রামটা আমরা করি এভাবে। সো এটা একটা পোস্ট অপারেটিভ সার্ভিলেন্স ম্যামোগ্রাম। এটা আমরা দেখছি সার্জিক্যাল ক্লিপ, এবং এখানে কিছু স্কার টিস্যু আছে, কোনো রেসিডুয়াল ব্রেস্ট টিস্যু নাই, রেসিডুয়াল কার্সিনোমা নাই। এটাও একটা পোস্ট অপারেটিভ সার্জিক্যাল ব্রেস্ট, এবং এটা এক্সপেক্টেড স্কারের ফাইন্ডিংটা এরকমই হবে। এবং আমাদের দেশে এখনো আসলে পোস্ট অপারেটিভ ধরেন কার্সিনোমা হোক আর লাম্পেক্টমি হোক, পোস্ট অপারেটিভ ব্রেস্ট ইভালুয়েশনের জন্য আসলে আমাদের এখনো ওরকম খুব ট্রেন্ড রেডিওলজিস্ট আমাদের দেশে এখনো ওরকম হয়নি। তো এবার আপনারা যখন সার্জন, আমি জানি এখানে যারা সার্জারিতে প্র্যাকটিস করছে অনেকে এই প্রবলেমটা ফেস করেছেন। আপনারা বিশেষ করে বিসিএস যারা করেছেন, দেখা গেছে যে যখনই আল্ট্রাসাউন্ড করতে আসছেন আমাদের রেডিওলজিস্টরা বলে দিচ্ছে যে হ্যাঁ দেয়ার ইজ এ লিশন। আসলে ওটা কিছুই লিশন না, ওটা আসলে পোস্ট অপারেটিভ ফ্যাট নেক্রোসিস অথবা পোস্ট অপারেটিভ অর্গানাইজ সেরোমা অথবা এমনি পোস্ট রেডিয়েশন চেঞ্জ এরকম থাকে। এই লিশনটাকে কমনলি মিস্টেকলি সবাই লেখে যে রেসিডুয়াল লিশন বা কিছু এই টাইপের লেখে। এটা পেশেন্ট সারা রাত ঘুমাইতে পারে না, এবং পেশেন্ট পরের দিন সার্জনের কাছে ঝাঁপাই করে, আপনি কি অপারেশন করলেন, আমার সব টিউমার থেকে গেছে। তো এই জন্য সার্জনদেরকেও আসলে জানতে হবে, শুধু রেডিওলজিস্টের উপর ভরসা করলে হবে না। আচ্ছা, mammography is the only reliable method for early detection of ductal carcinoma in situ. Experience of radiologists play a major role in the performance of mammography. Even with all potential improvement, at least 10% of cancer will remain mammographically occult, with most of these in dense breast parenchyma. Ultrasound is the imaging modality of choice when women less than 30 years with focal breast problem. MRI is the ideal for screening high cancer cases and for imaging post-op cases. Modalities like ultrasound and magnetic resonance imaging should be used as problem-solving tool in cases that cannot be accurately diagnosed with mammography. That is the main thing, in adjunct with mammography, not as a separate modality when mammography is indicated. Thank you.
থ্যাংক ইউ ভেরি মাচ।